আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সারফেস লেভেল থেকে কিছু পয়েন্ট যদি বলি। হ্যাঁ। সো কমিউনিকেশন স্কিল এটা ফান্ডামেন্টাল একটা বিষয় আমার মনে হয়। সো হুম, এমনিতে আসলে খুব একটা কথা বলা হয় না, মানে অফলাইনে আর কি। সো ওইটা মানে কমিউনিকেশন হুম, স্কিল বা সুন্দর করে কথা বলতে পারো বা গুছায় কথা বলতে পারো, এটা এইটার জন্য আমার মনে হয় পডকাস্ট হ্যাঁ। অন্যতম একটা সলিউশন হতে পারে। আমার কি মনে হয়? আচ্ছা, এটা ইন্টারেস্টিং। আমি মানে এই পয়েন্টটা আমার আছে আমার লেখাতে। আমার পয়েন্ট অনেকটা এমন যে আসলে যেটা ঘটছে, ধরো দুজনে তো প্রায় মোটামুটি ইন্ট্রোভার্ট, এটা হুম হালকা পাতলা সোশ্যালি অ্যাংশাস। এই কারণে যা ঘটছে এটা হলো এত বেশি কথা বলার অভ্যাস নাই, কথাবার্তা গুছায় বলা খুব ন্যাচারাল না আমাদের কাছে। কিন্তু হুম। অনেকে আছে যারা খুব ন্যাচারালি অনেক গুছায় গুছায় কথাবার্তা বলতে পারে। এটা ইন্টারেস্টিং পয়েন্ট আমার এখানে আছে। তবে তুমি প্রথমে যেটা বলছিল যে কমিউনিকেশন স্কিল তোমার কাছে অনেক ফান্ডামেন্টাল একটা স্কিল মনে হয়, এটা কোন কারণে মনে হয়? আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে কমিউনিকেশন স্কিল লাগে। তুমি সাপোজ তুমি বিজনেস করতে গেলা, তুমি ঠিক মতো না হুম, বুঝতে পারলে তুমি বিজনেস করতে পারবে না। হুম, এনি টাইপ, হুম, তুমি টিচার হইলা, তুমি অনেক ভালো টিচার। আমি হ্যাঁ, যে যদি বলি ক্লাস 6 এর দিকে অনেক ভালো ভালো সায়েন্সের টিচার পাইছি, বাট সুন্দর করে হুম, গুছাই কথা বলতে পারতো না, বাট জানতো অনেক। হুম, সো হুম। এটা আসলে এটার ফ্যাক্টর কি যে কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড কমিউনিকেশন স্কিলের ভিতরে আসলে অনেক কিছুই আসে, লাইক বিহেভিয়ার বা কি বলে কথা বলা ধরন, স্পিড, হুম, হুম, বডি হুম। ল্যাঙ্গুয়েজ, এই ধরনের অনেক কিছুই আসে। সো কথা বলতে পারাটা ইজ ওয়ান অফ দেম, আমার যেটা মনে হয়। আচ্ছা, হ্যাঁ, মানে তোমার কাছে মনে হয় কমিউনিকেশন স্কিল খুবই ফান্ডামেন্টাল একটা স্কিলের কারণ হলো Right? মানে এটা এমন একটা স্কিল যেটা সব সেক্টরে কাজে লাগে। ধরো তুমি প্রোগ্রামিং শিখলে তুমি এটা দিয়ে হয়তো গিয়া মানে গাড়ি ঠিক করতে পারবে না, এখানে তোমার মেকানিক হওয়া লাগবে। বা মেকানিক হলে তুমি গিয়ে প্রোগ্রামিং করতে পারবে না, কিন্তু প্রোগ্রামার হও, মেকানিক হও, টিচার হও, সাধারণ মানুষ হও, অসাধারণ মানুষ হও, হুম, কমিউনিকেশন করার স্কিল লাগে। আর রাইট। তুমি কমিউনিকেশন করার স্কিল কিন্তু শুধু যে মানে কাজকর্মের ক্ষেত্রে যে লাগে এমন কিন্তু না। ধরো সম্পর্ক ঠিক রাখার জন্য কিন্তু এটা লাগে। right, আমার কাছে মনে হয় বেশিরভাগ রিলেশনশিপ সম্পর্ক ভাঙে এর প্রধান কারণ হলো কমিউনিকেশন স্কিল না থাকা বা কনফ্লিক্ট ম্যানেজ না করতে পারা। হ্যাঁ। আমার মনে হয় এই যে তুমি রিলেশনশিপের ব্যাপারে কমিউনিকেশন স্কিলটা যেহেতু টানছো, আমার মনে হয় মানে মিসকমিউনিকেশন বা ভুল বুঝে আর কি, হুম, হুম, একটা বুঝে সাইড হুম, হয়ে গেছে, এটা কিন্তু কমিউনিকেশন হুম। স্কিলের একটা। আচ্ছা, স্টার্ট করো আবার। তাহলে আমরা যেই পয়েন্টে ছিলাম যে হুম আমার কাছে মনে হয় কমিউনিকেশন স্কিল খুবই ফান্ডামেন্টাল একটা স্কিল। কারণ অন্য সব মানে একজন প্রোগ্রামারের প্রোগ্রামিং স্কিল দিয়েও গাড়ি ঠিক করতে পারবে না, বা একজন ডাক্তারের স্কিল দিয়েও মতো বাসা প্ল্যান করতে পারবে না, আর্কিটেক্ট লাগবে। কিন্তু কমিউনিকেশন স্কিল হলে এমন একটা স্কিল যেটা ডাক্তার হোক, সাধারণ মানুষ হোক, অসাধারণ মানুষ হোক, বা যেই হোক, সবারই কোনো না কোনো ক্ষেত্রে লাগে। হুম হুম। এই রাইট। কারণে তোমার কাছে কমিউনিকেশন স্কিল একটা ইম্পর্টেন্ট অংশ। এই পডকাস্ট শেখা মানে পডকাস্ট শুরু করা। হ্যাঁ, মানে পডকাস্ট কমিউনিকেশন স্কিলকে আরো ইমপ্রুভ করতে পারবে আর কি। এটি পুরোপুরি এনে হুম, দিতে পারবে এরকম না, বাট এটা একটা রোল প্লে হুম। করতে পারবে। হ্যাঁ, আমার কাছে হ্যাঁ মনে সিগনিফিকেন্ট একটা রোল প্লে করতে পারবে এই জিনিসটা। এরপর অ্যাবসলিউটলি। আমরা যেটা ছিলাম এটা হলো কমিউনিকেশন স্কিল কিন্তু শুধু যে মানে কথাবার্তা বলা বা নিজেদের জীবনে লাইফ অপরচুনিটি বাড়ানো, কর্মক্ষেত্রের দিকে চিন্তা করলে শুধু এইখানেই কিন্তু ইউজফুল না। মানে হুম। আমার সামনে আর দুইটা ইন্টারেস্টিং ফিল্ড আছে যে জায়গাতে এটা ইউজফুল খুবই। একটা হলো আমাদের রিলেশনশিপ গুলা, আর একটা হলো আমাদের নিজেদের আবিষ্কার করা নিয়ে। হ্যাঁ, আহ, তুমি যদি লাইক প্রত্যেকটা সেক্টরে ইম্পর্টেন্ট বলতেছিলাম, যেহেতু হুম, গুগলের ক্ষেত্রে আমি অনেকগুলো মানে শুনছি আর কি, মানে অনলাইনে এসে বলে না যে আমি গুগলে চাকরি পাইছি, কিভাবে চাকরি পাইছি। তো অনেকে হুম, এটা হুম, বলে যে আহ, তুমি প্রোগ্রামিং পারো, কোডিং পারো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, বা এটা হুম, অনেক বড় রোল প্লে করে অবশ্যই। বাট গুগলের চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে রোল প্লে করে ওইটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল। তুমি ইন্টারভিউটা, হ্যাঁ, হ্যাঁ, ইন্টারভিউ তো তোমার মূলত কমিউনিকেশন স্কিলই, তাই না? তোমার প্রোগ্রামিং তুমি পারো, ওইটা তোমার টেস্ট হ্যাঁ, আলাদা নিব। তো এটাই আর কি যে ইটস ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এই যে এই জিনিসটা কিন্তু এই যে ধরো যারা বাইরে পড়ালেখা করতে যায়, তো স্টাডি অ্যাব্রোডের চেষ্টা করে যারা, এরা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে পারে
মানে হতে পারে যে তোমার খুবই স্কিল আছে, তুমি আসলে যোগ্য ধরো আইভি লিগ স্কুলগুলোতে পড়ার জন্য, কিন্তু তোমার কিন্তু আইভি লিগ স্কুলগুলোতে অ্যাপ্লাই করার জন্য এর আগে এসএ লেখা লাগে একটা নিজেকে নিয়ে। হুম হুম এখন কারোর যদি কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, ও যদি অনেক স্কিল অনেক একাডেমিক রেজাল্ট ভালো থাকে, এরপরও কিন্তু ওই জায়গাতে ভর্তি হতে পারবে না, কারণ ও কিন্তু ওই এসএতে নিজেকে ফুটাই তুলতে পারে না। হুম। আর কমিউনিকেশন স্কিল তো খালি কথা বলার ক্ষেত্রে এরকম না। কমিউনিকেশন মানে কি, মানে কমিউনিকেট করা, তাই না? এটা তো বিভিন্ন ভাবে করা যেতে পারে। রাইটিং এর মাধ্যমে করা যেতে পারে, কথা বলার মাধ্যমে করা যেতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভাবে করা যেতে পারে। তো যে তুমি বলে এসে লেখা, এসে লেখা তো কমিউনিকেশন স্কিলের মধ্যেই পড়ে। আসলে তো হ্যাঁ, মানে কমিউনিকেশন যদি আমরা আমাদের আইসিটি বই থেকে বলি, তাইলে কমিউনিকেশন স্কিল মানে হলো তথ্যের আদান প্রদান বলা যায় কি। সবচেয়ে বেসিক ভাবে চিন্তা করলে তথ্যের আদান প্রদান তো অনেক ভাবে করা যায়, কথা বলে করা যায়, লিখে করা যায়। আবার যারা আর্ট করে ওরা এক এক দিক দিয়ে তথ্যের আদান প্রদান করতেছে, হুম। কিন্তু লেখার অংশটা, লেখাও কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা পার্ট কমিউনিকেশন স্কিলে। রাইট। ঠিক আছে, তাহলে এই পডকাস্ট করতে আমাদের কমপক্ষে কথা বলাটা নিয়ে কাজ হবে, আর এর আশেপাশে আমাদের নিজেদের প্রচেষ্টায় লেখা নিয়ে কাজ হবে। অবশ্যই। পডকাস্ট তো আসলে শুধু পডকাস্টে আমি সীমাবদ্ধ থাকবে না, মানে এটা তো আরো 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 বাস্ট অপরচুনিটি আছে আমাদের কাছে পডকাস্টে কাজে হ্যাঁ, লাগানো। এই যে আমার একটা রিজন ছিল হলো পডকাস্ট শুরু করার একটা ইম্পর্টেন্ট হলো যে এটা দিয়ে আরো অনেক বেশি ইন্ট্রিগিং ইন্টারেস্টিং মানুষের সাথে আমরা কানেক্ট হতে পারবো। রাইট রাইট। এই জিনিসটা খুবই এটা ইন্টারেস্টিং, কারণ এটাই আমার একটা হ্যাঁ পয়েন্ট হ্যাঁ ছিল আর কি, যে মানুষের সাথে কানেক্ট হওয়া। যেমন আমি যদি ট্রাইনামের হ্যাঁ পডকাস্টের কথা বলি, ট্রাইনামের পডকাস্টের ক্ষেত্রে ভাইয়া সবসময় বলতো আর কি যে আমাদের 100K সাবস্ক্রাইবার লাগবো। কেন লাগবো? ওয়ান হ্যাঁ হান্ড্রেড হ্যাঁ 100K সাবস্ক্রাইবার হইলে আমরা গেস্ট আনতে পারবো, মানে ফরেনার হ্যাঁ, মানে থেকে। যে কোনো কাউকে ইনভাইট করে আনা সম্ভব তখন। রাইট রাইট। তো ইনভাইট করে আনলে কিন্তু আমাদের তাদের মতামত নেওয়া, তাদের সাথে কানেক্ট হওয়া, নেটওয়ার্কিং যেটা আর কি, এটা কিন্তু হুম। অপরচুনিটি বাড়ে। আর শুধু অপরচুনিটি না, ধরো আমি এই জিনিসটা আমি আগে এত বেশি খেয়াল করি না, কিন্তু ধীরে ধীরে আমি এই জিনিসটা খেয়াল করছি যে ধরো কি পরিমাণ আশেপাশের মানুষ আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, বা কত বেশি ইন্টারেস্টিং ইন্ট্রিকেট বা ডেপথ আমাদের আশেপাশে অনেক মানুষের মধ্যে আছে, কিন্তু আমরা কমিউনিকেট করি না বা ওদের সঙ্গে সম্পর্ক নাই, এই কারণে কোনো সময় জানতে পারি না। ধরো আমার গত গত সপ্তাহের আগে, গত সপ্তাহের দিকে একজনের সাথে কথা হলো কিছুদিন আগে। হুম ওর ফিলোসফি, ওর লাইফের ফিলোসফি খুবই ইন্টারেস্টিং। মানে এটা ধরো মানুষ হতাশ, নিহিলিজম তো ধরো এমন এক ধরনের ফিলোসফি যে হুম। লাইফে কোনো মিনিং নাই, কিছু নাই, সুতরাং কিছু করা উচিত না। রাইট। কিন্তু ওর চিন্তা ভাবনা পুরাই উল্টা। ধরো লাইফ আছে এটাই যথেষ্ট, এই কারণে আমাদের সম্পূর্ণ চেষ্টা করে বাঁচতে থাকা। হুম এখন এটার মধ্যে আরো অনেক ইন্ট্রিকেসি আছে, কিন্তু ঘটনা যেটা ঘটছে ওর সাথে কথা বলার পরে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছে, আমার নিজের অনেক চেঞ্জ আসতেছে, যে আমি অনেক জিনিস, সবচেয়ে সিগনিফিকেন্ট চেঞ্জ যেটা ঘটছিল এটা হলো ধরো আমার একটা ইনসিকিউরিটি বা একটা সন্দিহান ছিল, কোথাও একটা শঙ্কা ছিল এই বিষয়ে যে ধরো আমি আমি যে যে প্রবলেম গুলো নিয়ে ইন্টারেস্টেড, হুম এগুলো ধরো এগুলোর মধ্যে পড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ে, টেকনোলজি পড়ে, তারপর টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে ধরো রকেট সায়েন্স বা ইন্ট্রিকেট রোবট বানানো এরকম কিছু, ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জ হতেছে এই সমস্যাটা, আবার কিছু সোশ্যাল যে ইনজাস্টিস বা ইনইকুয়ালিটি আছে এইগুলো। কিন্তু জিনিসটা হলো যে আমার মাথায় যে জিনিসটা অনেক মানে খোঁটা দিত, এটা হলো যে এমন তো হতে পারে যে আমি ভাবছি এখন ওই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, কিন্তু অবশেষে এমনও তো হতে পারে যে শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে আমি আসলে করতে পারছি না ওইগুলা নিয়ে কাজ, আমার এই পরিমাণ স্কিল নেই। হুম ধরো হুম আমি এআই নিয়ে কাজ করতে চাই, এখন একটা কিন্তু লিমিটেশন আছে, এবং আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো মানুষ হিসেবে, কিন্তু এরপরেও কিন্তু কিছু লিমিটেশন আসছে। হুম। যেমন আমার যদি একটা নির্দিষ্ট পরিমাণে ম্যাথমেটিক্স নিয়ে চিন্তা করার এবিলিটি না থাকে, তাহলে কিন্তু আমার পক্ষে এআই নিয়ে খুব রিমার্কেবল কাজ করা সম্ভব না। রাইট। ঠিক না? এখন এই লিমিটেশন কিন্তু অনেকেরই আছে, আমারও থাকতে পারে। আমার কিন্তু আমি আমার আশেপাশের এমন অনেক মানুষ যাদের আসলে এবিলিটি আছে এই কাজ করা, ওদেরকে কিন্তু একটা উদাহরণ দিতে পারবো যে হুম হুম। হলো হ্যাঁ হ্যাঁ বলো।
যে পয়েন্টটা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, রাইট। যে মানে কথাবার্তা একটু হারায় ফেলছি, কিন্তু ওভারঅল পয়েন্ট যেটা ছিল, আমি খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে সমস্যাগুলো নিয়ে ভাবতেছিলাম। হুম, তো হুম, আসলে সমস্যাগুলোতে কন্ট্রিবিউট করা মিনিং এটা না যে একদম আমারই কিছু করা লাগবে। হুম, এমন হতে পারে যে আমি একজন ইন্সপায়ার করছি, যে গিয়ে এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারছে, ওইটাও আসলে আমার কাছে মনে হয় কন্ট্রিবিউট করায়। হুম, হুম। না, এই তোমার যে আত্মকেন্দ্রিকতা বিষয়টা, এটা এটা তো আসছে মেবি হয়তো বা ইনসিকিউরিটি থেকে, আর ইনসিকিউরিটি হয়তো বা বিভিন্ন কারণে আসছে। তো এটা একটা রিজন হতে পারে যে তুমি ইন্ট্রোভার্ট। তো হুম ওইটা হুম থেকে হয়তো বা তোমার আরো বেশি ইনফ্লুয়েন্স করছে আত্মকেন্দ্রিক হতে আর কি। তো এটা হুম অবশ্যই হুম। খুবই ইম্পর্টেন্ট যে আমরা আমাদের নির্দিষ্ট কিছু ধারণার মধ্যে থাকি আর কি, মানে বলেন না এই যে আউট অফ হ্যাঁ দ্য হ্যাঁ বক্স হ্যাঁ চিন্তা করতে পারি না। তো হ্যাঁ পডকাস্ট হ্যাঁ ক্ষেত্রে কি কি রোল প্লে করতে পারবো, যে আমরা ভিন্ন মতদর্শী বিভিন্ন মানুষকে আনতে পারবো, ওদের হুম, ওদের ফিলোসফিটা বুঝতে পারবো আর কি। তখন তখন আমাদের হ্যাঁ চিন্তা ভাবনা আরো ব্রড হবে। তো হ্যাঁ হ্যাঁ তখন এই যে নিহিলিজমের বিপক্ষে কিন্তু আরো ধরনের অনেক ধরনের ফিলোসফিক্যাল ধারণা আছে, তাই না? তো ওইগুলা হুম, যখন একসাথে আসবে তখন আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছাতে পারবো, একটা ধারণাতে যাতে স্টিক না থাকে আর কি। হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয়, মানে আমার জন্য পার্সোনালি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টের একটা, এটা হলো ওই যে এরকম বিভিন্ন ফিলোসফি, বিভিন্ন আইডিয়া, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে পারার এবিলিটিটা। হম, হম। আবার আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ জানলে একটা বিষয় কাজে লাগবে কি, সাপোজ আমরা এখন পডকাস্ট করতেছি, তাই না? এখন হুম সাপোজ আর কি, মানে ফর ইনস্ট্যান্স আমরা এই পডকাস্টের থ্রুতে একটা বিজনেস স্টার্ট করতেছি, ফর ইনস্ট্যান্স আর হুম কি। হুম এখন ওর জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট বানাতে হবে। কারণ ওয়েবসাইট হুম কি আমরা কেউই কিন্তু কোডিং পারি না, তাই না? কারণ না আমরা যদি একটা কোডারকে পডকাস্টে আনতাম, ওর সাথে যদি হুম বিভিন্ন বিভিন্ন একটু আলাপ আলোচনা করতাম, তখন হুম কিন্তু আমাদের ওই নেটওয়ার্কটা তৈরি হয়ে গেছে যে ওরে বলতে পারাম যে ভাইয়া আসলে আমাদের একটা ওয়েবসাইট বানিয়ে দাও। এটা জাস্ট হ্যাঁ হ্যাঁ একটা কোডারের আলোকে বলতেছি, কিন্তু এই ধরনের কিন্তু অনেক হুম মানুষ আনতে পারবো একটা টিচার আনতে। বাট একটা ফিজিক্স টিচার আনলে কোনো একটা ফিজিক্সের প্রবলেম হলে ওকে দেখাইতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার মানে শুধু হুম, যে ফিলোসফি জানা হবে এমনও না, মানে খুবই ইউজফুল নেটওয়ার্কিং হবে। আমার কাছে মানে ইউজফুল নেটওয়ার্কিং আর মানে জাস্ট ক্যাজুয়াল নেটওয়ার্কিং এর মধ্যে একটা পার্থক্য হলো যে নর্মালি আমরা কি করি যে শুধু মানে আমাদের এলাকা আশেপাশে বা আমাদের কলেজে বা স্কুলে যে মানুষগুলো আশেপাশে পড়ে ওদের মধ্যে সীমাবদ্ধ থাকা লাগে, কারণ এছাড়া তো সম্ভব না, আমরা তো আর অন্যভাবে কোনোভাবে কানেক্ট হতে পারবো না বাইরের মানুষের সাথে। হুম, হুম, কিন্তু পডকাস্ট একটা ডিজিটাল এমন একটা এনভায়রনমেন্ট দেয় যেটা হলো মানে এই যে জিওলজি থেকে আমাদেরকে মুক্তি করে দেয়, মানে কোনো একটা স্থান, কোনো একটা জায়গার মধ্যে আমরা বন্দি থাকি না। হুম, যে হুম, কারণে তুমি যেটা বললা, মানে মানুষ যা মানে হতে পারে জিওলজিক্যালি খুবই আলাদা আলাদা মানুষ, একজন থেকে ঢাকা, একজন চট্টগ্রাম, মাঝে হতে পারে আমেরিকা। কিন্তু আমাদের পডকাস্টের মাধ্যমে যখন কানেকশন হবে আমরা কিন্তু আমাদের যে ফ্রেন্ড গ্রুপের সাথে যেমন ইন্টারেক্ট করতে পারি, ওদের সাথে এমনি ইন্টারেক্ট করতে পারবো। রাইট। মানে ওদের আমাদের সাথে এক ধরনের নেটওয়ার্কিং হবে। আমাদের নেটওয়ার্কটা আর আমাদের ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে কলেজের কয়েকটা মানুষের মধ্যে সম্বোধনা আর কি, পুরো পৃথিবীর সাথে আমরা হুম, হুম। কানেক্ট হতে পারি। এটা হ্যাঁ যদি হ্যাঁ আমরা সায়েন্সের দিক থেকে চিন্তা করি, মানে সায়েন্টিস্টার, মানে আমি কয়েকদিন আগে যে নোবেল লরেটদের একটা কনফারেন্স এটা ছিল আর কি, 2023 হ্যাঁ। নোবেল যারা পাইছে আর কি সায়েন্সের ক্ষেত্রে। তো ওখানে আচ্ছা, একজন, এই জিনিসটা হয় দেখছি ইয়াতে, মানে সব নোবেল লরিয়েট একসাথে কোন একটা বিষয় নিয়ে ডিবেট করে। রাইট। তো ওইখানে একটা নোবেল laureate বলতেছিল, ও হচ্ছে কেমিস্ট্রিতে একটা কেমিস্ট্রি নোবেল পাইছে কিছুদিন আবিষ্কার করার জন্য আর কি। তো ও বলতেছিল আর হুম, কি যে আমি কেমিস্ট্রির গবেষণা করতেছিলাম, বাট হ্যাঁ কেমিস্ট্রি গবেষণা করতে করতে আমার কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করতে হইতেছিল। তখন আমি কি করছি, হ্যাঁ আমি কোয়ান্টাম ফিজিক্স এক্সপার্ট এরকম ফিজিসিস্টের সাথে আমি যোগাযোগ করছি এবং ওইটা সলভ হ্যাঁ করতে পারছি। তো দেখতেছো, মানে তুমি গবেষণা করতেছো ইয়া নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, বা কোয়ান্টাম হুম, ফিজিক্স তোমার কাজে লাগতেছে। আর সায়েন্স সব হ্যাঁ রিলেটেড, তাই না? ফিলোসফি সায়েন্স হুম, বলা হুম, চলে রিলেটেডই। তো হ্যাঁ। মানুষজন লাগবে, ফর ফর নো ডাউট। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। আর একটা জিনিস হলো এটা কিন্তু আমাদের পার্সোনাল এবিলিটি অনেক বেশি বাড়ায় দেয়। আমরা যদি কানেক্টেড না থাকি, ধরো স্কিলফুল এরকম ইন্টারেস্টিং মানুষদের সাথে, জিনিসটা ঘটবে যে আমাদের লাইফের অপরচুনিটি শুধু আমাদের যে স্কিল গুলো আছে ওইগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি মানে বুঝতে পারতেছো, আমরা হুম, যদি হুম। অনেক স্কিলফুল বা অন্যান্য ফিল্ডেও এক্সপার্ট আচ্ছা, এরকম মানুষের স্টার্ট সাথে করো তাহলে। কানেক্টেড থাকি, তুমি যদি তখন ওই লাইক, জিনিসটা ঘটবে যে আমাদের লাইফের অপরচুনিটি গুলো শুধু আমাদের স্কিলে সীমাবদ্ধ না, কারণ আমরা স্কিল ধার করতে পারবো অন্য মানুষের কাছ থেকে। এই যে অ্যাবসলিউটলি। কেমিস্ট যে কাজটা করলো, উনি কেমিস্ট কিন্তু ওনার কোয়ান্টাম ফিজিক্সের স্কিল লাগতো, উনি ধার করতে পারছে কারণ ওনার কানেকশন ছিল, নেটওয়ার্কিং ছিল। হ্যাঁ, ওইটাই তো বলতেছিলাম আর কি, মানে ওই হ্যাঁ দিন যে
ইউনিভার্সিটি উঠার মানে অনেকে ভাবে ইউনিভার্সিটি শুধু পড়াশোনার জন্য। ইউনিভার্সিটি কিন্তু শুধু হ্যাঁ পড়াশোনার জন্য না। ইউনিভার্সিটি অন্যতম একটা ফান্ডামেন্টাল রোল প্লে করে হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। তো হুম হুম তো ওইটাও আমাদের ওখানে আগে রাখবে হ্যাঁ ডেফিনেটলি। ইউনিভার্সিটির উদ্দেশ্য কি? ইউনিভার্সিটির উদ্দেশ্য কিন্তু একজন মানুষকে মানে এই যে দাও স্কুল কলেজে কিন্তু সাধারণত 22 থেকে 24 বছর একজন মানুষ থাকে। আর ধরো পিএইচডি টিএইচডি করলে আরেকটু বেশি হতো 30 বছর, কিন্তু একজন মানুষ বাংলাদেশে সম্ভবত এভারেজ এইজ মানে মরা বয়স হলো 75। একজন মানুষ যে 75 বছর বাঁচে আর প্রথম 30 বছর যদি ওর মানে ইউনিভার্সিটি কাজ শেষ হয়ে যায়, কিন্তু পর আরো 45 বছর সময় আছে জীবনে অন এভারেজ। হ্যাঁ 45 বছর যে টিকে থাকা লাগবে ওটার জন্য প্রস্তুত করা কিন্তু ইউনিভার্সিটির প্রধান কাজ। হ্যাঁ হ্যাঁ এখন কেউ যদি শুধু পড়ালেখার উদ্দেশ্যে যায় ও কিন্তু পরে অনেক বাস খাবে। হ্যাঁ মানে শুধু মানে পড়ালেখার উদ্দেশ্যটা তো কিন্তু শুধু পড়াশোনা বা এই যে একাডেমিক বইয়ের হ্যাঁ মধ্যে হ্যাঁ না হ্যাঁ কিন্তু। মানে হ্যাঁ হ্যাঁ পড়াশোনার উদ্দেশ্যটা কিন্তু আমাদেরকে লাইফ স্কিল দেওয়া, যে আমরা লাইফে হুম হুম বিভিন্ন স্কিল অর্জন করতে পারবো যাতে টিকে থাকতে পারি আর কি। এই জন্য তো পড়াশোনা আবিষ্কার হয়েছিল। বাট এখন হয়তো হুম বা হুম এটা চেঞ্জ হয়ে গেছে ওভার টাইম, যে মানুষ ভাবে হুম পড়াশোনা মানে একটা চাকরি পাওয়া, এরকম ভাবে গেছে আর হুম। কি। এটা হলো আরেকটা রিজন ছিল পডকাস্টার। ধরো যে আজ তোমার আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ দিলাম, তোমার মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ আছে যেগুলো নিয়ে আমি আগে কোনো সময় ভাবি না। হুম তুমি বলবা তো আমার চিন্তা ভাবনা আরো বেশি ডিটেল হবে, আরো বেশি পরিষ্কার হবে। হুম এটা হুম। আরেকটা কারণ পডকাস্ট করা। রাইট। সো এটা ঠিক মানে মানে শুধু মানে অন্যের কথা বোঝাও কিন্তু কমিউনিকেশন স্কিল না। অন্যের মুড বোঝা বা আহ, অন্যের বিহেভিয়ার বোঝা, এটাও কিন্তু কমিউনিকেশন স্কিলের মধ্যেই পড়ে। তো অনেক সময় দেখা যায় যে মানে আমরা শুধু কথাবার্তার উপর ডিপেন্ড করি, বাট আমাদের বিহেভিয়ার বা মিনিংটা মানে সবসময় তো খালি কথাবার্তার মাধ্যমে মিনিং প্রকাশ করা যায় না, বিভিন্ন ভাবে মিনিং প্রকাশ করা যায়। তো ওইটা বুঝতে পারা, ওইটার রিলেশনশিপের কথা বলতেছে আর অডিও কি। আসছিল ওইটা তোমার বুঝতে পারাটা বর্তমানে। খুবই ইম্পর্টেন্ট, এবং ওইটা কমিউনিকেশন স্কিলের মধ্যেই পড়ে। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে হুম আরেকটা পয়েন্টে যাওয়া যায় আমরা। এটা হলো আমরা তো এই যে কমিউনিকেশন স্কিলের সংজ্ঞাটা আমাদের একটু ডেভেলপ হইলো, একটু ক্লিয়ার হলো যে আমাদের উদ্দেশ্য কি। মানে আমাদের হুম এখানে উদ্দেশ্য দুইটা, একটা হলো নিজেদের চিন্তা ভাবনা খুবই ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারা, আর আরেকটা হলো মানুষের চিন্তা ভাবনা বুঝতে পারা, অ্যাকসেপ্ট করতে পারা আর ওপেন মাইন্ডেড হতে পারা। রাইট। তো আরেকটা সো যেটা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম এটা হলো, আচ্ছা কিছু বলবা? না না না, বলো। এই ধরো এই যে মানে সেলফ এক্সপ্রেশন আর সেলফ ডিসকভারি রোল হুম এই পডকাস্টে আমার কাছে মনে হয় যে এটা খুবই সিগনিফিকেন্ট একটা রোল প্লে করবে আমাদের নিজেকে আবিষ্কার করা নিয়ে। হুম, অবশ্যই। কারণ আমি হ্যাঁ, হ্যাঁ আমি এই পয়েন্টটা লিখে রাখছিলাম আর কি, যে একটা হ্যাঁ পয়েন্ট লিখে রাখছিলাম যে চিন্তা ভাবনার মুক্তি। তো ওইটাই হয়তো তুমি ভিন্নভাবে বলছো আর কি, অন্য একটা হ্যাঁ নামে। হ্যাঁ হ্যাঁ তো আমার মনে হয় এটাই আর কি, যে হ্যাঁ মানে কথা বললে কি মানে আমরা অনেক কিছু চিন্তা করি, বাট এগুলো হলো হুম এলোমেলো হয়ে থাকে, অগোছল হয়ে থাকে। যখন কথা বলি হুম হুম তখন সবগুলো একটা হুম একটা নির্দিষ্ট লাইন আপ হয়ে যায় আর কি। তো এটা হুম আমার মনে হয় যে চিন্তা ভাবনা ব্রড করা এবং আহ, গভীর চিন্তা ভাবনা করা বা আহ, এ- এটা ক্ষেত্রে পডকাস্ট অন্যরকম একটা প্লে করবে ফর শিওর। হ্যাঁ এই তুমি এই রোলটা বললাম না যে চিন্তা ভাবনা গোছানোর, আমার কাছে মনে হয় যে মানে যখন আমাদের মানে আমার কাছে মনে হয় যে একটা মানুষ কানের সম্বন্ধে না, যে একটা মানুষের পার্সোনালিটি আছে আর একজন মানুষের পার্সোনালিটি নাই, পার্সোনালিটিহীন মানুষ। আমার মনে হয় যে নর্মালি মানে অ্যাকচুয়ালি মানুষ যে ডিফারেন্সটার কথা বলতেছে ওই ডিফারেন্সটা হলো, ধরো তোমার যখন তোমার চিন্তা ভাবনা গোছানো থাকবে তখন তুমি জানো তুমি কি চাও, তুমি কি না চাও, তোমার মোরাল কি, তুমি কি ভ্যালু করো, কি ভ্যালু করো না। তখন কিন্তু ইন্ট্রিনজিক্যালি তুমি একজন আরেকটু বেশি ইন্টিগ্রেটেড, আরেকটু বেশি পার্সোনালিটির মানুষ হতে পারবে আর কি, কোটেন কোট পার্সোনালিটি। রাইট। আমার কাছে মনে হয় মানে এইভাবে সেলফ ডিসকভারির মধ্যে পডকাস্টটা সাহায্য করবে কি, কারণ আমাদের চিন্তা ভাবনা যখন ক্লিয়ার হবে তখন আমরা বুঝতে পারছি আমি তো এই জিনিসটা নিয়ে এইভাবে ভাবি, বা আমার হুম। ওইটা নিয়ে ওইটা ভাবি এমনি ভাবি। তখন আর কি আমি মানে আমার নিজের ডেফিনেশন নিজের কাছে ক্লিয়ার হবে, আচ্ছা আকিব এমন একজন মানুষ যে এই জিনিস ভাবে, এটা ভাবে, এটা ভ্যালু করে, এটা ভ্যালু করে। রাইট। মানে ডেফিনেশন খুঁজে পাওয়া বা নিজেকে চিনতে পারা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে আহ, হুম হুম নিজেকে চিনতে না পারলে আসলে বা
নিজের মোরাল গ্রাউন্ডটা বুঝে নেবার পারলে আসলে লাইফে সবকিছু মিনিংলেস। মানে আমাদের সবশেষে হ্যাঁ হ্যাঁ একটা না একটা মানে লক্ষ্য থাকছেই। তুমি আমরা হাজারটা ফিলোসফিক্যাল ধারণা পড়লাম, শেষ পর্যন্ত হয়তো বা হুম, হুম, কথা কথা নিহিলিজমের দ্বারা যেতে হইব, মানে কোনোটা প্রতি হ্যাঁ থাকতে হইব। এটা হিউম্যান নেচার আর কি, হ্যাঁ আমার হ্যাঁ মনে হয়। হুম। আচ্ছা, এটার আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমি লিখছিলাম যে আরেকটা পার্সোনাল রিজন যেই কারণে আমি পডকাস্ট শুরু করতে চাচ্ছি সেটা হলো, আচ্ছা দুইটা রিজন আছে। একটা হলো এক্সপোজার থেরাপি, যেটা নিয়ে আসলে আমরা ইনডিরেক্টলি কথা বলছি। হুম, এক্সপোজার থেরাপি, এক্সপোজার থেরাপি হলো একটা বিশেষ ধরনের থেরাপি যেটা মেইন কাজ, মানে মেইন থিওরিটা হলো যে কোন একটা জিনিস নিয়ে তোমার ভয় আছে, তো ভয় কমানোর পথটা হলো তুমি একটু একটু করে ওই ভয়টা ফেস করবা। তো রাইট। ভয়টার সামনে তোমার এক্সপোজ করবা, করতে থাকলে যে জিনিসটা ঘটে, তোমার মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায়, সেন্সিটাইজ হয়ে যায় ভয়টার সাথে। তারপর ধীরে ধীরে তুমি ভয়টার অ্যামাউন্ট বাড়াইতে পারবা। পরে এক সময় মানে তুমি যে জিনিসটা ভয় পাইতা, ধরো ধরো তোমার পাবলিক স্পিকিং এ ভয়, তাহলে তুমি হুম, প্রথমেই একদম ধরো গিয়া 50 লাখ মানুষের এমন জায়গাতে ভাষণ দেওয়া ছাড়া হ্যাঁ, প্রথমে তুমি যেটা করতে পারো এটা হলো জাস্ট হয়তো বা মেসেঞ্জারে এত না লিখে তুমি ভয়েস মেইল পাঠানো শুরু করতে পারো। এটা সবচেয়ে ইজিয়েস্ট। হুম, এখানে কিন্তু তোমার ভয় একটু আছে কিন্তু তুমি হালকা এক্সপোজ করছো। এরপরে হইতে পারে যে আচ্ছা এখন 3-4 জন বন্ধুর সামনে একটা কিছু বলার চেষ্টা করি। এরপর ধরো কোনো একটা মিটিং এর সামনে, এরপর ধীরে ধীরে বাড়ানো আর কি। বাড়াইতে থাকলে এর সাথে অভ্যস্ত হয়ে যায়, ভয়টা কমে যায় নিজের ভিতর থেকে। তো রাইট। এটা তো আমার একদম তুমি আমি হ্যাঁ, বলো বলো। আপনি আপনি এটা তুমি একদম আমার মনের কথাটা বলছো। মানে এই যে প্রসেসটা, এটা নিয়ে আমি অনেক গভীর হ্যাঁ ভাবছি এবং এটা নিয়ে আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করছি অনেকবার। এখন বিষয়টা কি, অনেকে হ্যাঁ আসলে অনেক কিছু ভয় পায়, বুঝছো? মানে অনেকে হয়তো হুম, পাস্ট কে ভয় পায় বা ফিউচার কে ভয় পায়, অনেকে মানে হ্যাঁ ডিপ্রেশনে হ্যাঁ থাকে, বিভিন্ন অ্যাংজাইটি, হ্যাঁ প্যানিক। তো হুম হুম অনেকে ভুলটা কি করে যে ওইগুলোকে দূরে সরে রাখতে চাই, মানে ওইগুলো থেকে মানে ধরতে চাই আর কি, ওগুলোকে পিছনে রেখে হ্যাঁ হ্যাঁ চলতে চাই। কিন্তু হুম আসলে এটা পসিবল না কখনোই। তুমি একটা না বিষয়কে যত বেশি এড়ায় চলবা, ওইটাই বেশি বেশি আরো মনে আসবো। মানে এটাকে এক্সপ্লেন করে দিতে পারি পিঙ্ক এলিফ্যান্ট সিনড্রোম দিয়ে। বাট সাইকিয়াট্রিস্ট বলতেছিল আর কি হ্যাঁ যে, হ্যাঁ একটা হ্যাঁ সাইকিয়াট্রিস্ট বলতেছিল আর কি যে, তোমাকে যদি আমি এখন বলি যে তুমি পিঙ্ক এলিফ্যান্ট নিয়ে কিছু ভাইবো না, তুমি কিন্তু সবার প্রথম তোমার মনের মধ্যে এটাই আসবে, ওটা পিঙ্ক হ্যাঁ, এলিফ্যান্ট। তো আমার চোখে যেটাকে প্রথমে একটা হাতি আসছে এটাই, তুমি যেটাকে এড়াই চলবা ওইটাই বেশি এগো। হ্যাঁ তো আমি ওইটাকে ইয়ে করছি যে আমার কিছু হয়তো মানে সব প্রত্যেকটা মানুষের হয়তো বিভিন্ন ধরনের ভয় টয় থাকে। তো আমি ওইটাকে হুম, করছি যে ওইটাকে নিয়ে চলা। তো আমি এটা ভালো হ্যাঁ ফল পাইছি, দেখছি যে না, আস্তে আস্তে ভয়টা চলে যায়, এটা থাকে না একদমই। হ্যাঁ, এটা না মানে আমার ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে, ধরো সবচেয়ে বেশি ঘটছে যে সোশ্যাল ইন্টারাকশন বাড়ানো নিয়ে। হুম, আগে খুবই ভয় লাগতো, কিন্তু প্রথমে ধরো শুরুর দিকে ফেসবুকে একটু বেশি ইন্টারাকশন করার চেষ্টা করছি। এরপর ধরো ইন্ডিভিজুয়ালি একজনের সাথে, পরে ধীরে ধীরে বাড়ায় এখন এত আনকমফোর্টেবল না। হুম, উল্টা আরো আমি এনজয় করি মোটামুটি। হ্যাঁ, আর আরেকটা ইন্টারেস্টিং যে পয়েন্ট বললাম না, হুম, মানে আমরা অ্যাভয়েড করলে কিন্তু জিনিসটা জায়গা না। জিনিসটা এমন যে ধরো ধরো যে আমার সামনে একটা গাছ আছে, আমি চোখ বন্ধ করছি, আমি চোখ বন্ধ করলে কিন্তু গাছটা উধাও হয়ে গেছে না। রাইট, গাছ রাইট, কিন্তু গাছের জায়গাতে আছে। মানে হ্যাঁ, ভয় যদি আমাদের ভিতর থাকে, এটা আমরা অ্যাভয়েড করলে উধাও হয়ে যায় না, ভয় ভয়ের জায়গাতে থাকে। হুম, যখন আমাদের জীবনে এমন একটা সিচুয়েশন আসে যেখানে ভয়টা অ্যাক্টিভ হওয়া লাগে, তখন হয়ে পড়ে। রাইট। আমার সামনে ফেস করে সবচেয়ে লং টার্মে শর্ট টার্মে সব দিক দিয়ে সবচেয়ে মিনিংফুল আর ভালো কাজ। রাইট, লং টার্মে এটা, এটা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না। শর্ট টাইমে দুই উপায় তিন নাই বছরের জন্য না, হয়তো বা হ্যাঁ তুমি এটা নিয়ে এড়ায় চলতে পারো, কিন্তু এটা আসলে পসিবল। হুম তবে হুম আহ, মানে সাইকিয়াট্রিস্ট যেটা বলে আর কি, মানে ডিপ্রেশন কি নিয়ে যেটা বলে আর কি যে, ডিপ্রেশন তো এখন অ্যান্টি ডিপ্রেশন বিভিন্ন পিল আইছে আর কি, যে এই পিল গুলা খাইলে অ্যান্টি ডিপ্রেশন হ্যাঁ হ্যাঁ হয়। বাট ওরা যেটা বলে আর কি যে, এই তুমি আহ, মানে ডিপ্রেশন তোমার সবসময় থাকে যায় না আর কি লাইফে, 10 থেকে 15 বছর পরে হ্যাঁ হ্যাঁ নিজে নিজে চলে যায়। কারণ এতদিন সাফার করা তো হুম, আসলে কোনো মিনিং নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ তবে আরেকটা বিষয় কি যদি একটু বলে ফেলাই, তুমি একটু বলতেছিলে না যে হ্যাঁ বল মানে বল জীবনের ডেফিনেশন খুঁজে বের করা, এটা আরো বেশি হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট করে। প্রচুর মানুষ আসলে নিজের মিনিং খুঁজে না পাওয়ার কারণে এক্সিস্টেশন হ্যাঁ ক্রাইসিসে ভোগে। নিহিলিজম একটা পার্ট হতে পারে হ্যাঁ লাইফের। হ্যাঁ এ মানে মিনিং কি লাইফের, yes, কি কি লাইফ, মানে কি, হুম। কখন কি। তো ওইটা মানে আমার কাছে মনে হয় তুমি যেটা বলতেছো সেটা হলো মানে হুম, যখন মানুষ প্রথমবার রিয়েলাইজ করে এই যে ও আসলে কি চাইতেছে জিনিসটা বুঝে না, হ্যাঁ, ওরা মিস্টেকলি এই কনক্লুশনে আসা পড়ে যে লাইফ মিনিংলেস। এক্স্যাক্টলি, আসলে কনক্লুশন হলো যে আমি পর্যাপ্ত পরিমাণ আমারে বুঝি না। রাইট, আমার নলেজ কম। হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ,
তবে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের যদি কথাটা বলি আর কি, যে আমি ওইটার উপর দেখেছি অনেকবার। যেমন মানে একটা একটা কোট আছে সুন্দর, ইংলিশে কিছু ছিল, আমি বাংলা যদি ডেফিনেশন করি এরকম যে আমি চাই না হ্যাঁ সবকিছু সম্পর্কে জানতে, মানে সব কোশ্চেনের সমাধান আমি চাই না, হ্যাঁ আমি চাই শান্তি। হ্যাঁ কারণ সব কোশ্চেনের সমাধান দিতে পাইতা না কোনো সময়, মানে হয়তো এক সময় না পাইবা যে হ্যাঁ হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ, হ্যাঁ এটা কি কোনো সম্ভব? এটা কিন্তু ডেথ হ্যাঁ, হওয়ার আগে পর্যন্ত বলা এটা সম্ভব না। সম্ভব না। ইভেন সাইকোলজিতে ডেথ নিয়ে অনেক কম গবেষণা হয়েছে, কারণ এটা পসিবল না, তাই না? তো মানে হুম হুম রিয়েলিটি, তুমি ওই দিনের কিন্তু বলতেছিলাম, আমরা কিন্তু ফেমিনিজম নিয়ে আলাপ করতেছিলাম, যে রিয়েলিটি যেটা মাইনে নিতে হবে। হ্যাঁ 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 আচ্ছা তাও তবে এখন এক্সপোজার থেরাপি ধরো পডকাস্টে কই আসলো, আমার কাছে মনে হয় আমার এক্সপোজার থেরাপি মানে পডকাস্টে কথা বলা নিয়ে আসলে আসে না, মানে কথা বলা নিয়ে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি গত মানে কয়েক মাসে কত বছর জুড়ে। কিন্তু আমার থেরাপি যেটা নিয়ে আসছে এটা হলো অ্যাকচুয়ালি নিজের কি ভাবি এটা বললা ওটার পিছনে দাঁড়ায় থাকতে পারা, মানে মানুষ ডিসএগ্রি করবে ওই রিস্কটা নিতে পারা শেখা। হুম আমার কাছে মনে হয় যেটা ঘটছে এটা হলো আমার মধ্যে আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং, মানে অনেক বেশি না হতে পারে কিন্তু বেশ ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউটি আছে, কিন্তু যে জিনিসটা ঘটছে আমি আগে কখনো ধরো পয়েন্ট অফ ভিউ শেয়ার করার চেষ্টা করি না মানুষের সাথে। হুম আমার মানে আমি এত বেশি ডিসএগ্রিয়েবল মানুষ না আর কি, যে ওই দিন এগ্রিয়েবল ডিসএগ্রিয়েবল একটু কথা বলতেছিলাম যে আমার মানে নেচার এমন ধারণা বা ইয়ার হুম নাই। বিষয় যেটা ঘটে আমি নর্মালি পিসফুল মানুষ, যদি ভেদা লাগে তাহলে ভাই বাদ দিয়ে আমি অন্যান্য কাজ করি, হুম মানে এত কথাবার্তা বলার চেষ্টা করি না। তো আমার কাছে মনে হয় ছোটখাটো জিনিস না হয়তো এটা কাজ করবে কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে কিছু একদম ক্রুশিয়াল বিষয় হতে হুম পারে যেটা আমার নিজের কাছে খুবই ইম্পর্টেন্ট বা খুবই কাছে, ওই জিনিসগুলা নিয়ে এরকম করা যাবে না, মানে এরকম করলে তাহলে আমি কি এটা নিয়ে একটা সন্দেহ জাগবে। সন্দিহানে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি বিষয়টা কি যে তুমি যে বললা তোমার তো একটা পয়েন্ট অফ ভিউ আছে, তাই না? কারণ হ্যাঁ এটা যদি হুম, এক্সপ্রেস না করি, এটা প্রবলেমটা কি ক্রিয়েট হয় যে আমরা যদি এটা এক্সপ্রেস না করি বা এটা নিয়ে ডিবেট করতে না পারি, তখন আমাদের আমাদের মধ্যে সেলফ হ্যাঁ যে কনফিডেন্স এটা কমে যায়, তখন আমাদের মধ্যে একটা হ্যাঁ কনফিউশন ক্রিয়েট হ্যাঁ হয় যে আমার পয়েন্ট অফ ভিউ কি রাইট কি না। হ্যাঁ হ্যাঁ রাইট কিনা রং কিনা। আবার আরেকটা যেটা ঘটে যদি আমরা যদি মানে আমরা যদি সবকিছু হই তাহলে আসলে আমরা কিছু না, হ্যাঁ হ্যাঁ। বুঝতে হুম পারছো? হুম। মানে আমাদের এখন যদি আমরা সবকিছুর সাথে এগ্রি করি তাহলে কিন্তু আসলে আমরা কিছুর সাথে এগ্রি করি না। রাইট রাইট রাইট। আরে এই যে জিনিসটা আমার কাছে মনে হয় আমার এই জিনিসটা করতে চাইতেছি। আর এটা থেকে আরেকটা যে ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে এটা হলো আমার পডকাস্ট করার মোরাল দিকটা হলো যে আমি আসলে আমি এই গত এই কয়েকদিনে আন্দোলন টান্দোলনের যে হুম। অভিজ্ঞতা ওইগুলা থেকে আমার মধ্যে আমার এক ধরনের ড্রাইভ এক ধরনের মোরাল অব্লিগেশন অনুভব করতেছি যে আমার আসলে এখন থেকে যদি কোনো জায়গাতে অন্যায় হয় আমি যদি ভাবি যে আচ্ছা একটা জিনিস সত্য বা একটা জিনিস ঠিক একটা জিনিস ভুল, আমার নিজের কনসিয়াসে যতটুকু হুম। পাই আমি যতটুকু বুঝি আমার মনে হয় এটার পিছনে আমার দাঁড়ানো উচিত, আর কোনো জায়গাতে ভুল কিছু হলে এটার প্রতিবাদ করা উচিত। হইতে পারে আমি যেটা ভুল ভাবছি সেটা ভুল না, কিন্তু আমি যদি কোনো সময় প্রতিবাদ না করি তাহলে আমি জানতেও পারবো না যে আমি কি ঠিক নাকি ভুল। 100%, আমি এটা একটা, আমার একটা পয়েন্ট ছিল ওইটাই, যে আমার মতামত প্রকাশ করা। হ্যাঁ তো আমি আজকে গুরুদেব হ্যাঁ হ্যাঁ কলেজের মানে একটা দেয়ালে একটা এই যে পেন্টিং মিটিং করতেছে না, তো হুম, ওইখানে একটা লেখা ছিল আর কি, যে চায়ের আড্ডা নিষিদ্ধ। তো নিষিদ্ধ কথাটা কাইতে লেখা হ্যাঁ আছে চায়ের আড্ডা জরুরি। চায়ের আড্ডায় কি হয়, মানে মানে দোকানে কি হয়, যে মানে তাদের কিন্তু হ্যাঁ তুমি যদি মানে দেখো তাদের মানে কিন্তু নলেজ খুবই কম, মানে নর্মাল মানুষটা আছে, তাই না? হুম তো কিন্তু তারা কিন্তু হুম প্রত্যেক জনেরই মতামত প্রকাশ করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এইটাই আর হ্যাঁ কি, আমার ওইটাই খুব একটা ভালো পয়েন্ট করছো, যে পডকাস্টে এসে আসলে আমরা আমাদের মতামতটা প্রকাশ করতে পারি আর কি, এরকম না যে আমরা রাইট, হ্যাঁ আমাদের নলেজের আলোক না যতটুকু প্রকাশ করে আর কি, এবং অন্যের বিরুদ্ধে কথা হুম বলাটা হুম এটা একটা কোর মানে মোরাল জায়গা থেকে এটা বলা উচিত আর কি। হ্যাঁ এই যে আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আমার একটা থেরাপির পয়েন্ট আসছে যে মানে যদি আমরা কোনো একটা কিছুর পক্ষে দাঁড়াই তাইলে মানে ইনএভিটেবলি আমরা অনেক কিছু বিপক্ষে দাঁড়াইতেছি, এটাই পক্ষে দাঁড়ানোর রাইট। সংজ্ঞা। এখন এই কারণে মানে আমাদের এই জিনিসটা শিখা উচিত, এই দায়িত্ব নেওয়া উচিত যে আমরা যেটা ঠিক ভাবি এটা কিন্তু মানে ধর্মের দিক দিয়ে কিন্তু এই জিনিস বলা যে ধরো ইসলাম ধর্মের দিক দিয়ে সবচাইতে মানে এখানে কিন্তু একটা হাদিসের মতো আছে মনে হয় যে
কমপক্ষে কোনো কিছু অন্যায় হলে মনে মনে হইলেও নিন্দা করা হুম লাগবে, সর্বনিম্ন। হুম কিন্তু প্রেফারেবলি মানে ওর ভিজিবলি প্রোটেস্ট করা উচিত যা এটা ঠিক না। হ্যাঁ, মানে যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত আর কি। আহ, মানে যতটুকু পারা যায়, আমরা হয়তো পডকাস্টের মাধ্যমে করতে পারতেছি, কিছুদিন পরে হয়তো বা গ্রাউন্ডে যেয়ে করতে পারবো। তবে আমাদের এটাও মাথায় হ্যাঁ রাখা উচিত যে আমরা নিজেকে পুশ করা উচিত আর কি। এখন হাদিসে আছে বলছো, এখন হ্যাঁ আমরা যদি ভাবি যে মানে আমাদের শুধু কাছে পডকাস্ট করে, আর আমরা যদি ওই হাদিস ছাড়া কি হ্যাঁ চলতে যাই, ভাবি যে আমরা মনে মনে করবো, মানে ঘৃণা করবো, তাই না? না ওইটা হ্যাঁ কিন্তু হবে না। মানে মনে মনে এটা সবচাইতে হচ্ছে মানে এটা হলো না একেবারে পারলে আর কি, সবচাইতে ডায়ার রাইট, অবস্থা। যারা হ্যাঁ একদম সুযোগ নাই। কিন্তু উচিত হলো যে আমাদের একটু থাকা, যে আমরা কমপক্ষে যেন সিগনিফিকেন্ট হ্যাঁ, প্রোটেস্ট করতে পারি। রাইট। কিন্তু এই জিনিসটা যে আমার কাছে মনে হয় এই গত কয়েকদিন এই একটা মোরাল অব্লিগেশন বা একটা ড্রাইভ, মোরাল অব্লিগেশন বা ড্রাইভ হুম যাই বলো, একটা বীজের মতো আমার ভিতর মানে আস্তে আস্তে বড় হচ্ছে। তো ওইটা থেকে ওইটা হলো ধর আমার সবচাইতে নোবেল রিজন এই পডকাস্ট করা, যে আমি চাচ্ছি বোঝা যে আমি কি সত্য ভাবি, মানে আমার সত্যগুলো কি কি, আমি কেন সত্য ভাবি। এরপরে মানুষকে এটা বলা যাচ্ছে আমি এটা সত্য ভাবি, আমার কাছে মনে হয় সত্য, আমি শেয়ার করছি। হুম এবং যখন আর শেয়ার শেয়ার করার ফলে এটা কিন্তু হ্যাঁ, এবং শেয়ার করার ফলে কিন্তু মানে তোমারটা আমি যে জানি না সত্য, মানে ওইটাতে কিন্তু প্রশ্ন আসবে, মানুষ কিন্তু প্রশ্ন করবে তোমারটা সত্য কেমনে, তখন কিন্তু তুমি এটা নিয়ে এটা আরো বলতেছি ভাববা। হ্যাঁ, এই ক্রিটিসিজম এই ক্রিটিসিজম ডিসএগ্রিমেন্ট এগুলা নেয়ার এবিলিটিও রাইট বাড়ানো। রাইট। যেমন এই যে স্টারদের ক্ষেত্রে একটা বড় প্রবলেম না, যে আহ, মানে পাবলিক হেট বা ক্রিটিসিজম, এটা কিন্তু বড় একটা সমস্যা তাদের, তাই না? মানে তুমি যতই ভালোই করো, তোমার তোমার হেট টেট সরাইবই তোমার নামে, এটা মানে বাদ দেওয়ার কোনো ওয়ে নাই আর কি। তো আমির খান এরকম একটা কথা হ্যাঁ বলছিল যে উনি উনার ফ্যামিলি আর ফ্রেন্ডস ছাড়া আর কারো কথায় কোনো মানে যায় আসে না, আর আর কারো কথায় কোনো উনি কেয়ার করেন না। হ্যাঁ তো এটা আর কি, যে মানে খাপ সারা ভাবটাও হ্যাঁ কিন্তু অনেক ক্ষেত্রে ভালো। মানে সবসময় যদি নেগেটিভিটির মধ্যে থাকি, হ্যাঁ কিন্তু এটা আসলে কোনো সমাধান দেখাতে পারবো না, কোনো কনসিকুয়েন্সটা ভালো হতো না। হ্যাঁ হ্যাঁ মানে হয়তোবা খাপছাড়া ঠিক সব দিক দিয়ে ভালো না, কিন্তু এই পয়েন্টে আমার কাছে মনে হয় যে মানে এটা হলো মানেটা কি, সবার কথা যদি শুনি তাহলে এই যে আগের পয়েন্টের মতো আর কি, আমরা যদি সবই শুনি তাহলে আসলে আমরা কিছু হুম শুনতেছি না, আমরা যদি সবই মানি তাহলে আমরা কিছুই হুম মানি না। হুম এই প্রশ্ন করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে উদ্ভাসী কথাটা যদি বলি, এরা তো ব্র্যান্ডিংটা এইটাই, যে প্রশ্ন করতে পারাটা, এটা আসলে এটা খুবই হ্যাঁ ইম্পর্টেন্ট বিষয়। সবারই প্রশ্ন করতে পারা উচিত। আচ্ছা, প্রশ্নের জিনিসটা ইন্টারেস্টিং আছে যে এই ইলন মাস্কের ইলন মাস্কের যে ফিলোসফি লাইফে, ইলন মাস্কের ফিলোসফি প্রধান যেই ভিত্তি, একটা ভিত্তি হলো এটা যে আসলে আমাদের কাজ এত বেশি আনসার খোঁজা না, আনসার খোঁজার থেকে আরো বেশি আমাদের কাজ হলো ঠিক প্রশ্নটা করতে হ্যাঁ, পারা। রাইট। এই যে আমি একটা অনেক সক্রেটিস না হ্যাঁ এরিস্টটল, আমার ঠিক খেয়াল নাই, একটা ফিলোসোফার ছিল। তো ওনার একটা শিষ্য এসে বলতেছিল যে আমি তো খুবই মানে গ্রাউন্ড ব্রেকিং একটা থিওরি বেশি করছি, বা একটা ফিলোসফিক্যাল ধারণা বেশি করছি, কোনোটা বড় কিছু করছে। হ্যাঁ তো পরে ওই ফিলোসফার বলতেছিল হুম, যে এটা কি মানে পৃথিবীর মানুষের কল্যাণে আসবে কিনা, বা পৃথিবী কল্যাণে আসবে কিনা, পরে হুম, বলতেছিল না মনে হয়। হুম, তো পরে আর এই ফিলোসফার ওইটা ইয়ে করছে না। তো ওইটাই আর কি, যে এই রাইট জিনিসটা চুজ করতে পারা, বা রাইট প্রশ্নটা চুজ করতে পারা। তো প্রশ্ন আমরা অনেক কিছু করতে পারি, তাই না? হুম, কারণ আমরা যদি মানে ইলন মাস্ক রকেট পাইতেছে, আমরা রকেটটা আবার সারাদিন মানুষের ক্রিটিসিজম করি, বা 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 প্রশ্নই হ্যাঁ করি সারাদিন, যদি প্রশ্ন করি তাহলে কিন্তু এটা ভালো কিছু না, তাই না? একটা লিমিট হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো। মানে আর আর কি প্রশ্ন করবো এটাও বুঝতে হইব। হ্যাঁ মানে যেমন এই যে যেটা ওইদিন একটা উদাহরণ দিয়েছিলাম না, যে 5 কেজি বেশি না 2 মিটার বেশি, রাইট মানে এটা তো একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নের কোনো অর্থ নাই। রাইট। আমার মনে হয় এই ঠিক জায়গায় প্রশ্নটা ঠিক আর অনেক প্রশ্ন। মানুষকে বলা উচিত, মানে ওরা কি এটা জানে না প্রশ্নটা। হ্যাঁ, আচ্ছা আমাদের এটা টাইটেল দেওয়া যেতে পারি পডকাস্ট বা সাবটাইটেল 5 কেজি বেশি না দুই রাইট মিটার রাইট, ভালো বুদ্ধি দিলা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা পয়েন্ট যদি আসি, মানে title- যে এটা হ্যাঁ, অলরেডি বলা হয়ে গেছে আমার মনে হয়, যে এক্সপ্লোর করা, এটা এক্সপ্লোর করা যে খালি নিজেকে হুম, এক্সপ্লোর করা না, মানুষকে এক্সপ্লোর করা আর কি, হিউম্যান হুম, সাইকোলজিকে এক্সপ্লোর করা। এটা অলরেডি বলা হয়ে গেছে আর কি, ভিন্ন ভিন্ন মতামত হ্যাঁ, যেহেতু আসবো, তো ওইটাকে আসলে বুঝতে হইব বা হ্যাঁ, জানতে পারবো, ওইটা এক্সপ্লোর করা এর মধ্যেই পড়ে আর কি। না, এটা এটা থেকে আসলে আর্ট ইন্টারেস্টিং দিকে যাওয়া যায়। মানে আমরা তুমি পডকাস্ট দিয়ে এই কাজটা করতে হুম পারতেছি, তো আমার কাছে মনে হয় এমনিতেও মানে মানুষ, আমার কাছে মানে আমি জানি না সবার কাছে, কিন্তু আমার কাছে মানুষ এক্সপ্লোর করা জিনিসটা খুবই ইন্ট্রিনজিক্যালি অনেক মিনিংফুল লাগে। হুম হ্যাঁ,
মানে একজন মানুষ প্রিসাইজলি কোন কারণে এই জিনিসটা রাইট। ভাবে, মানে জিনিস আমরা দুজনে মানুষ, কিন্তু আমরা দুজনে চিন্তা ভাবনা ভয়ানক অন্যরকম। হ্যাঁ, মানে আমি ভাবি এক জিনিস করে পুরো উল্টা জিনিস, কিন্তু আমরা দুজনে পুরোপুরি বিশ্বাস করি এটাই সত্য, এটাই ঠিক। রাইট। কোন কারণে? হ্যাঁ, হ্যাঁ। মানে মানুষকে অবজার্ভ করা মানুষ মানে মানে সবার কিন্তু সেমই বলা চলে, তারপরেও এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। এটার রিজনটা কি, তাই না? এটার হ্যাঁ, এমনিতে রিজন যদি বলি, আসলে অনেক ধরনের রিজন হইতে পারে। মানে জন্মগত ভাবে তো আসলে কেউ কোনো ধরনের ধারণা নিয়ে আসে না, হ্যাঁ, চারপাশে পরিবেশ বা না, জীবনের হ্যাঁ। এক্সপিরিয়েন্স, কোন সময় কি সুযোগ পাইছে না পাইছে, কাদের সাথে দেখা হয়েছে, হুম। কোন ইনফরমেশন গুলোর সাথে এক্সপোজ হয়েছে না হয়েছে, অনেকগুলো এবং একটা ব্যাপার নির্ভর জিনিস কি করে। দেখবা, ধরো ধরো একটা এলাকা, একটা গ্রামে যদি এক ধরনের ফিলোসফিক্যাল বিলিফ হ্যাঁ, অনেক স্ট্রং, মানে বেশিরভাগ মানুষ হ্যাঁ, এটাই ফলো করে। তুমি যদি ওইখানে জন্মগ্রহণ করো, হুম, হুম, তুমি দেখবা তাদের থেকে আরো হ্যাঁ, বেশি স্ট্রং বিলিভার হয়ে যাবা। কেন? কারণ আর কোনো হ্যাঁ, বিলিফ তো নাই এখানে। মানে আউট অফ দ্য বক্স তো চিন্তা করতে হ্যাঁ, পারতেছে হ্যাঁ, না হ্যাঁ, কেউ। ও ভাবতেছে ওইটাই মানুষ সব। হ্যাঁ, ও একটি যে কুয়ার মধ্যে আটকাইছে, হ্যাঁ, ওর বাইরে যেতে পারতেছে না। হুম। আচ্ছা, এটা হঠাৎ করে ইন্টারেস্টিং চিন্তা আসলো আমার হুম। মাথাতে। চিন্তাটা হলো যে আমার কাছে মনে হয় মানে পৃথিবী তো নর্মালি প্রায় মানে মানুষের যে কত 2 মিলিয়ন বছর ইতিহাসে বেশিরভাগ সময় এই অবস্থায় ছিল। মানে এক এলাকার মানুষ একই ফিলোসফি নিয়ে ভাবতো। হুম। প্রথম সবচাইতে সিগনিফিকেন্ট ব্রেক আমার কাছে মনে হয় ঘটছিল যখন বই প্রিন্ট করা শুরু হলো। হুম। কিন্তু এরপরে সবচাইতে ম্যাসিভ ব্রেক ঘটছে ইন্টারনেট আসার পরে। তো আমার মানে চিন্তা যেটা আসছে হইতে পারে যে পৃথিবীতে হঠাৎ কইরা আম্মু এসব, অনেকগুলা ভেজাল আম্মু। বাড়ার কারণ হলো এই ইন্টারনেটের সাথে কোপ করতে পারে না এখনো মানুষের ব্রেক। হ্যাঁ, তবে মানুষের তো আসলে মানে হিউম্যানের অন্যতম মানে আলাদা করছে কি অন্য প্রাণীর থেকে তাদের ব্রেন, তাই না? ব্রেন আলাদা করছে, ঠিক আছে, বাট মানুষ অন্যতম একটা ক্যাপাবিলিটি যেটা মানুষকে টিকে রাখতে পারছে, এটা হচ্ছে তোমার সকল পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। মানুষ এটাতে খুবই এক্সপার্ট, মানে তুমি যেই পরিবেশে রাখো তুমি এটাতে খাপ খাইয়ে নিতে পারবা। হ্যাঁ, 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 হ্যালো। হ্যাঁ, 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 বলো। আচ্ছা, হ্যাঁ, 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 এটাই মনে হয় সম্ভবত বলতে পারো ইন্টেলিজেন্স বা যাই বলি, মানুষকে যেই গুণটা আলাদা করে এটা হলো একটা কনসিকুয়েন্স যে মানুষ অ্যাডাপ্ট করতে পারে প্রায় সব জায়গাতেই, রাইট। এমনকি স্পেসেও। হ্যাঁ, হ্যাঁ। অনেকে বলে না যে আমরা অন্য জায়গায় বা অন্য গ্রহে গেলে হয়তো আমরা টিকে থাকতে পারবো না। হয়তো প্রথম থেকে অনেকে টিকতে পারবো না, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমরা টিকে থাকতে পারবো। আসলে একটা ইন্টারেস্টিং থিওরি নিয়ে একটা ইন্টারেস্টিং ভিডিও আছে, আমি তোমার পডকাস্ট শেষ করে দিতে পারি। ভিসস নামে একটা চ্যানেল হুম, হুম। আছে, ইউটিউব চ্যানেল, খুব ইন্টারেস্টিং ভিডিও বানায়। অনেক মানে ছোট ভিডিও থাকে কিন্তু এতগুলো আইডিয়া একসাথে দেয় যে ওভারওয়েলমিং লাগে, কিন্তু আবার খুব ইন্টারেস্টিং। একটা ভিডিওর কনক্লুশন দেওয়ার সময় একটা ইন্টারেস্টিং পেপার দিছিল। ব্যাপারটা হলো যে মানুষ আলাদা, এটা কোন কারণে একটা থিওরি দিছিল, মানুষ আলাদা এর কারণ হলো মানুষের মধ্যে এক ধরনের রেকলেসনেস আছে। মানে এক্সপ্লোরেশনের রেকলেসনেস, মানে মানুষ খুব ভয়ানক হুম, রিস্ক হুম। নেয়। সব মানুষ নেয় না, কিন্তু প্রতিবারই সবসময় মানুষের পপুলেশনের মধ্যে একটা অংশ থাকে যারা খুবই রিস্কি কাজে, খুবই অ্যাডভেঞ্চার শিকার। ধরো যারা প্রথমবার ধরো আফ্রিকা থেকে যারা ধরো অস্ট্রেলিয়াতে গেল, ওরা যে ওরা কিন্তু জানো না ধরো ওইদিকে অস্ট্রেলিয়া আছে কি নাই, বা এই যে সাগরে যে নৌকা দিয়ে পাড়ি দিছে ওই আশেপাশে কিছু পাইবে নাকি না পাইবে নাকি হ্যাঁ মারা যাবে, এটা কিন্তু কেউ জানতো না। তারপর কিন্তু এই কাজ করছে। হুম, এই যে এখন ধরো এই যে মার্সে যাওয়ার চেষ্টা করা মানুষের, এটা কিন্তু শুনতে খুবই অ্যাবসার্ড একটা আইডিয়া। তুমি হুম। ধরো একটা খুব বের হয়েছে, এটা কিন্তু আসলে আমি আগে চিন্তা করি না। এই কমিউনিকেশনের স্কিলের দুইটা পার্ট আছে। তারপরে যে ট্রুথ সিকিং এর অংশটা এক্সপোজার থ্যারাপি বের হয়েছে। তারপর হলো এই যে কানেকশন বানানো, এটা সব তো অবভিয়াস মানুষের মাথায় আসে, কিন্তু এই যে ইউজফুল কানেকশন বানানোটা দেখতে হবে আমাদের স্কিল বড় করার সুযোগ দেয়, স্কিল ধার করা। এটা কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট। আমার হ্যাঁ, আমার মাথায় অবশ্যই। যে আইডিয়া আসছিল এটা হলো যে এখানে যেহেতু মোটামুটি গোছানো হয়েছে, আছে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিও ছিল। আমরা পরে আরেকটা এপিসোড করবো যেটাতে মানে এটাই আমাদের মেইন টপিক, কিন্তু আমার কাছে এটা মনে হয় পরের বার আমরা অনেক বেশি গুছায় বলতে পারবো, গুছায় বলা শেষ হয়ে গেলে পরে যে আমরা অন্য কোনো টপিকেও যাই তাহলে হুম, কথা শুরু হুম। করবো। তবে বুঝছো? তোমার ক্ষেত্রে তো হয়তো বা তোমার অনেকদিন ধরে যেটা বললা আর কি, পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতেছো। আমার ক্ষেত্রে মোটামুটি এটাই প্রথম দিকের কিছু আর কি। আমি বন্ধু বান্ধবের বাইরে খুব একটা কথা বলি না আর কি। তো হ্যাঁ, আমি বিগিনিং আচ্ছা লেভেলে তাইলে আছি। তুমি আমাকে একটু আচ্ছা তাইলে পথ দেখাবা।
ওকে, না তোমার জানানো উচিত ছিল। আচ্ছা, তোমার আরেকটা ইন্টারেস্টিং ইনভাইটেশন দেওয়া ছিল, যেটা তোমার কাকাটা নামে একটা গ্রুপ করতে পারো। এটা খুব ইন্টারেস্টিং একটা গ্রুপ। কাকাটা তো বেশিরভাগ ক্রিয়েটিভ ইন্টারেস্টিং মানুষের নিয়ে একটা গ্রুপ। হ্যাঁ। প্রতি সপ্তাহে তোমার ওরা পাঠচক্রের মতো একটা ধরো নির্দিষ্ট টপিক নিয়ে পাঠচক্রের মতো করে, ওখানে গেলে তুমি যতটুকু শিখতে পারছো এই সপ্তাহে এগুলো নিয়ে কথা বলার করে আর কি। এবার তোমার ইনভাইটেশন দিব এটা জানানো। এই সপ্তাহে টপিক দিলে হইলো তোমার মানে পোস্ট রেভলিউশন ট্রমা। মানে কোনো গ্রুপ নাকি এটা? হ্যাঁ, এটা হলো কাকার, হ্যাঁ একটা সংস্থা বলতে পারো। ও এত আচ্ছা আচ্ছা। বেশি বড় না, হুম। মানে সংখ্যায় বড় কিন্তু পাঠচক্রে হুম। মানে রেগুলার ধরো এই 10, 12, 13, 14 এরকম জন এটা ইয়া কি করে আর কি। অনলাইনে হয় নাকি? হ্যাঁ, গুগল মিটে একটা টপিক দেওয়া থাকে। টপিক আমার কাছে মনে হয় এখানে গেলে হুম। মানে তোমার তুমি খুব ইন্টারেস্টিং কয়েকজন তোমার সাথে দেখা তুমি এটা আমাকে আগে বলো না কেন? আমি তো এগুলো খুঁজতেছি। আমি তো কত আগে থেকে বুঝতেছি এরকম মানুষ পেয়ে যাবো আর। না, আমি তো তোমার সাথে না গতকাল খেলা করার পরে আমার মাথা দিয়ে আসছে তোমার বলা, যে আজকে পডকাস্টে বললাম আর কি। আমি কত অ্যাপ নামাইছি আচ্ছা, বুঝছো, আমি তোমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড বানানোর হ্যাঁ, জন্য। কিছু কাজে দিছে না যদিও। হ্যাঁ, তবে এটা কিন্তু নতুন না, যে মানে আগেও কিন্তু এটা হ্যাঁ, হয়েছে যে আমরা প্রতি সপ্তাহে একটা বই পড়ে আইছি। বা ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের হ্যাঁ, গ্রুপ আছে কিন্তু, যে পরে বই থেকে কি হ্যাঁ, শিখলাম প্রতি সপ্তাহে এসে ডিসকাস করলাম এটা। হ্যাঁ। মানে এই যে কাকাটার পাঠচক্রে মানে এটা তো পাঠচক্র, কিন্তু প্রধান উদ্দেশ্য এটা আসলে পরে আর কি বই থেকে আরেকটু বড় হইয়া হুম। জেনারেল টপিকে গেছে এখন। সবার যে ইন্টারেস্ট হয় বা একা ধরো মানে ধরো একদিন তোমার হইতে পারে তোমার কি ইন্টারেস্ট, তুমি একটা টপিক দিবা, সবাই টপিক দেয়, দিলে পরে যেটা ইন্টারেস্টিং হয় এটা নিয়ে এই সপ্তাহে যে যতটুকু পারে পরে যেই পয়েন্ট অফ ভিউ পায় আইসা তারপর আলাপ করা শুরু করে। হ্যাঁ ইন্টারেস্টিং একটা এনভায়রনমেন্ট আমার মনে হয় তোমার স্পিকিং স্কিলে সাহায্য করবে। আর যেহেতু আমি ভাবছিলাম তোমার আর একটু এক্সপিরিয়েন্স কিন্তু যেহেতু নাই ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ। এখানে মানে তাড়াতাড়ি গ্রো করতে পারবা। আচ্ছা সমস্যা নাই। এই হ্যাঁ, তবে আচ্ছা সমস্যা নাই, আমাদের অডিয়েন্সদের জন্য আমরা ডেসক্রিপশন বক্সে লিংক গুলো দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আবার তুমি যে যেটা আমি বলতেছিলে কয়েকজন ইন্টারেস্টিং অডিয়েন্স হ্যাঁ। অলরেডি ভাইবা রাখছি, মানে হুম। আমাদের ধরো একটা গুছানো টুছানোর পরে কয়েকটা এপিসোড হওয়ার পরে আমি কয়েকজন ইন্টারেস্টিং অডিয়েন্স আনতে পারবো। হ্যাঁ আমাদের গেস্ট আনতে হইব তো। হ্যাঁ, তবে সমস্যা নাই, আচ্ছা একটা কিছুদিন পরে আনতে পারবো। একটা কথা বলো। বইরা ফেলাই, যদি তুমি যখন বলতেছেন যে কিউরিওসিটি, যে হুম, মানুষকে ড্রাইভ করে কিউরিওসিটি, তাই না? তো আমার মনে হয় যে হ্যাঁ, এই পর্যন্ত পৃথিবীর যত উন্নতি হয়েছে, যত ডেভেলপমেন্ট হয়েছে, এটার পিছনে হ্যাঁ, মানে ওর বিষয়টা ছিল কিউরিওসিটি। অনেক কিছু হয়তো বা মানে প্রয়োজনীয়তা তাগিদে হয়েছে, বাট আমার মনে হয় মেইন হ্যাঁ, যে মানে বেশিরভাগ জিনিসপত্র ডেভেলপমেন্টই আমার মনে হয় কিউরিওসিটি থেকে হয়েছে। হ্যাঁ, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে হুম, আমেরিকাতে টেক মানুষের ট্যাক্সের একটা নির্দিষ্ট অংশ অংশ আমার ঠিক শিওর না, 0.1% হয়তো বা নাসাতে চলে যায়। হ্যাঁ, তো মানুষ বলে যে নাসারে হ্যাঁ, আমরা আমরা ট্যাক্স দিব কেন? কি 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 করতেছে নাসা? নাসা মানে স্পেস হ্যাঁ, স্পেস এক্সপ্লোরেশন করে কি দিব? ডার্ক ম্যাটার বাই করে কি দিব? হ্যাঁ, তো এই যে আমার ঠিক খেয়াল লাগে, একটা ফিজিসিস্ট আছে, আমার ঠিক খেয়াল নাই। হ্যাঁ, তো উনি বলতেছিল আর কি, যে উনি দেখাচ্ছিল আর কি, যে নাসা একটা করতে গিয়ে আর কত কিছু আবিষ্কার করতেছে আমরা জানিও না। হ্যাঁ। এই যে ধরো জিপিএস সিস্টেম, আমরা জিপিএস ইউজ করি পরে নাসার আবিষ্কার। হ্যাঁ জিপিএস নাসা বের করছিল, আমরা ইউজ করি। এরপরে কম্পিউটার অনেক কিছু নাসা আবিষ্কার করছে। এমনকি স্মার্টফোনেরও অনেক, হ্যাঁ। মানে মানুষ তো অত বেশি ভাবে নাই কিন্তু মানে নাসা কিন্তু অনেক ফান্ডামেন্টাল আবিষ্কার করছে। রাইট, মানে নাসা গবেষণা করতেছে হয়তো বা মঙ্গল গ্রহ নিয়ে, দেখবা আবিষ্কার হ্যাঁ, করে বলছে হয়তো বা মানে মানে মিল নাই, মানে ওটা অপোজিট কিছু হ্যাঁ, আবিষ্কার করে বলছে। তো এইটি আর হ্যাঁ, কি, হ্যাঁ, যে আমরা মানে সায়েন্সের প্রতি যদি জোর না দিতাম তাহলে পৃথিবী আজকে এই অবস্থায় আসতে পারতো না। আমরা যদি বলতাম যে আমরা আমরা শুধু বিল্ডিং বানাবো, হ্যাঁ, বড় বড় দালান কোঠা বানাবো, তাইলে তো আগে বানাতে পারতাম, সায়েন্স দরকার ছিল হুম, না। হুম, কিন্তু আমরা যদি হুম, আশপাশে দিই প্রত্যেকটা অবজেক্ট, বলা চলে সায়েন্সের অবদান। হুম, তবে আমার মনে হয় কি, যে সবার আসলে এতটা কিউরিয়াস উচিত কিনা আমি দেখছিও না। কারণ কিউরিয়াস হুম, মানুষটা আসলে একটু ডেসপারেট হয়ে যায় আমার মনে হয়, তাদের মানে কিউরিয়াসিটির প্রতি আর কি, তাদের গোলের প্রতি। সো এই মানে ওইটা হ্যাঁ, আসলে কি করে, যে পিসটা নষ্ট করে। মানে তারা হ্যাঁ, আসলে কি মানে লং টার্ম সাস্টেইন করতে পারে না। সো ওইটা হিউম্যানিটির জন্য ওইটা আসলে একটা হুমকি স্বরূপ হতে পারে। তো আমার মনে হয় যে অনেকে আসলে দেখবা মানে ভাবে একটা চাকরি করবো, 20,000 টাকা বেতন, হুম, শান্তির শান্তির জীবন, আর কোনো ঝামেলা নাই। তো এরা এরা কিন্তু আসলে পৃথিবীতে কোনো কন্ট্রিবিউট করতেছে না।
নতুন কিছু আবিষ্কার করতেছে না। হুম, তো পৃথিবী কিন্তু আসলে হ্যাঁ অ্যাডভান্স হইতেছে না, কিন্তু এট দ্য সেম হ্যাঁ টাইম তারা কিন্তু একটা পিসফুল এফেক্ট করতেছে, এবং তাদেরটা কিন্তু বেশি বেশি প্রোডাকশন হয়, কিন্তু মানে বাচ্চা প্রোডাকশন হয়। অর্থাৎ হ্যাঁ যে হ্যাঁ আমাদের হ্যাঁ জেনারেশনটা কিন্তু বলা চলে ওদের উপরে বেশি ডিপেন্ডেন্ট। তুমি যদি বলো যে হ্যাঁ এই আইনস্টাইন বা নিউটন, তারা হুম, কিন্তু সবচেয়ে বেশি হ্যাঁ অবদান রাখছে সায়েন্সে, কিন্তু তাদের কিন্তু কোনো বাচ্চা হয়তো বা নাই আর কি। তো হ্যাঁ। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে দুইটা গতি ব্যালেন্স রেখে চলা। না, তোমার এই পয়েন্ট ইন্টারেস্টিং, কারণ আমার কাছে মনে হয় আমরা অনেক মানে যারা একটু এরকম মানুষ আমাদের মতো, ওদের একটা ধর এক ধরনের ফ্যাশনেবল একটা ভাব আছে যে অন্য মানুষ কিছুই করে না, ওরা কি করে জীবনে, ওরা কি করবে জীবনে, ওদের লাভ কি। রাইট। কিন্তু আমার কাছে মনে হয় আমরা আন্ডার এস্টিমেট করি ওরা কি পরিমাণ আমাদের জীবনের উপর প্রভাব ফেলায়। হুম। ধরো আমার কাছে মনে হয় না আইনস্টাইন বা নিউটন, এরা আইনস্টাইন নিউটন হইতে পারতো যদি এদের প্রতিদিন সকালে উঠে ওদের বাসা পরিষ্কার করা লাগতো, ওয়াশরুম পরিষ্কার করা লাগতো, যদি ওদেরকে বাজার করা লাগতো, সব করা লাগতো, চাষ করা লাগতো, ওদের সবকিছু করা লাগতো, এত সময় পাইতো না ওরা চিন্তা ভাবনা করা। রাইট। মানে আবার যে কাজগুলো, হ্যাঁ সায়েন্সের কিন্তু মানে অবদান রাখে কিন্তু মানুষের জীবনকে সহজ করে দিচ্ছে, তাই না? ইনডিরেক্ট যদি বলি, এটা আসলে লাইফকে শান্তিতে পরিপূর্ণ করে, তাই না? কারণ আমরা যদি হুম। সবাই সায়েন্টিস্ট হয়ে যাই, সবাই যদি ডেসপারেট হয়ে যায় সায়েন্সের কোনো কিছু কোনো একটা থিওরি বা কোনো হাইপোথিসিস কিছু খেয়াল আবিষ্কার করার লাগবে জন্য, না। তখন দেখা যাচ্ছে সবাই আমরা মেন্টালি আনস্টেবল হয়ে যেতেছি, তাই না? তাহলে লাভটা কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সায়েন্স সায়েন্স গবেষণা করে লাভটা কি হলো তাহলে? এই কারণে কিন্তু ধরো এমন একটা ডিস্ট্রিবিউশন আছে, মানে অনেক মানুষের কাছে এই যে স্টেবল লাইফ বলতে আমরা যেটা বুঝি ওটাই ওদের কাছে যথেষ্ট। হ্যাঁ। আর এটা ঠিক, মানে ধরো এই যারা স্টেবল লাইফটা লিড করে, ওরা যদি লিড না করতো তাহলে কিন্তু ধরো এই যে যারা 10 বছর ধরে ধরো একটা পিয়নের কাজ করতেছে, বা 10 বছর ধরে রাস্তা ঝাড়ু দিতেছে, বা 10 বছর ধরে ধরো তোমার টেক্সটাইল একটা ইঞ্জিনিয়ারিং এর ইয়াতে কাজ করতেছে, ওরা হতে পারে যে এমন না যে হিউম্যানিটিতে খুবই আজ্ঞান এসে নলেজের নলেজ মানুষের চিন্তা ভাবনা এর মধ্যে ফান্ডামেন্টাল কোনো কন্ট্রিবিউশন দিয়া এটা না করলেও ওরা কিন্তু পৃথিবীটা চালায় দিতেছে। হ্যাঁ। অন্যান্য যারা এটা করা সম্ভব বা যারা করতে চায় ওদের কিন্তু স্টেবিলিটিটা দিতেছে। হ্যাঁ, এবং এটা যদি অন্যভাবে দিলে পলিটিক্সের দিক দিয়ে যদি চিন্তা করি যে, বা যারা পৃথিবী কন্ট্রোল করে অনেকে বলে আর কি, ওরা বলে যে মানে এই সবার আসলে এত নলেজেবল হওয়া উচিত না। কারণ মানে সবাই যদি নেতা হয়ে যেতে চায়, তাহলে আসলে কোনো নেতা নাই। সবাই সবকিছু নিয়ে প্রশ্ন হ্যাঁ, করবো, কোনো কিছু বা ঠিক থাকবো না। সবাই যদি আইন হাতে নিয়ে নেয়, তাহলে আসলে আইন দিয়ে কি হইব, তাই না? এরকম আর কি। বা এটা ওই যে এই যে ওই আর মতো যে সবাই যদি আনলি তাহলে তাহলে আসলে কোনো আইনেই নাই। এটাই তো মানে সবার আসলে সায়েন্টিস্ট হইলে হইতো না। কিছু কিছু মানুষে কাজ করতে হইবে। এখন তুমি সায়েন্স দিয়ে হ্যাঁ হয়তো বা তুমি ধরো কিনি কিনি হেবার হেবার প্রণালী আবিষ্কার করছেন, যে নাইট্রোজেন আবিষ্কার করছিল হ্যাঁ অ্যামোনিয়া থেকে। হ্যাঁ। কারণ ওই নাইট্রোজেন আবিষ্কার এত করলো, ওর হিস্ট্রি কিন্তু খুব ও ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং। পিট সেভারেট, হ্যাঁ মানুষের হ্যাঁ এই যে আমি তোমাকে বলি যে গ্রাফটা দেখতেছিলাম আর কি, যে গ্রাফটা কিভাবে হ্যাঁ সরল কিভাবে চলতেছিল, একটা স্ট্রেট লাইন, হঠাৎ করে বুম হ্যাঁ করছে, একদম স্ট্রেট হয়ে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাঁ, এই যে মানুষের প্রোডাকশন। হ্যাঁ এই যে খাবার দাবারের উৎপাদনে রাইট। সম্ভবত পৃথিবী আহ হ্যাঁ পুরা পৃথিবীর খাবারের উৎপাদনের 0.5% হলো গিয়া মানে অ্যামোনিয়া সার ব্যবহার হয়। রাইট। অ্যামোনিয়া সার এই যে আমরা কিন্তু এই যে 9-10 এ পড়ছি না হেবার প্রণালী, এটা কিন্তু আসলে এই যে পিট সেভারের। হ্যাঁ, হ্যাঁ। এভাবে বললে এটাই তো যে এক মোল নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন অ্যামোনিয়া হ্যাঁ উৎপাদন। হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ হোক, হ্যাঁ সো যেটা বলতেছিলাম আর কি, যে এখন তো নাইট্রোজেন আবিষ্কার করলো, অ্যামোনিয়া আবিষ্কার করলো, সার আবিষ্কার করলো। হ্যাঁ এখন সার যে দিব, এখন কৃষকরা যদি হ্যাঁ। সাইন্টিস্ট হয়ে যায়, তাহলে চাষটা করবো কি? এইটাই তো। তার মানে কি আবার কিছু। আর হ্যাঁ। ইন্টারেস্টিং পয়েন্ট ধরো এই যে ধরো আমরা যে এই কথাটা বলতে পারতেছি, এই কথাটা বলতে পারার জন্য কিন্তু এই যে আমাদের যারা ইন্টারনেট সার্ভিস দিতেছে, আমাদের যে ওয়াইফাই সার্ভিস দিচ্ছে, ওরা কিন্তু এটা নর্মাল লাইফ লিড করতে, জাস্ট নর্মাল লাইফ নর্মাল কাজ সার্ভিস দিয়ে যাচ্ছে। হুম। ওরা কিন্তু এমন না যে খুব ভয়ানক কিছু করতেছে, বা আমরা সিগনিফিকেন্ট হুম। পার্সোনালিটি বলতে যেটা বুঝি ওরা কিন্তু এমন না, কিন্তু তারপরেও কিন্তু ওরা ইম্পর্টেন্ট। ওরা যদি এই কাজটা না চালা যেত, ওরা যদি ওদের পার্টটা না করতো, তাহলে কিন্তু আজকে আমরা এই কনভারসেশন করতে পারতাম না, আর পৃথিবীতে কত লাখ লাখ হাজার কনভারসেশন হতে পারতো না। রাইট। তবে আমার একটা কথা বলতে ও যে মানে আই হ্যাভ টু সে দিস যে এই সবার হয়তো সায়েন্টিস্ট হইতে হইতে হইব না, বা সবার সায়েন্স নিয়ে এত প্যাশনেট বা সাইকোলজি নিয়ে এত প্যাশনেট হইতে হইব না। বাট আমার মতো মনে হয় যে সবার আসলে সায়েন্সের প্রতি একটা ইয়ে থাকা উচিত, মানে কি বলে, এই যেন সায়েন্স ভালো করছে, মানে একটা অ্যাপ্রিসিয়েশন থাকা উচিত আর কি, যারা হ্যাঁ হ্যাঁ সায়েন্টিস্ট। এইটা সঠিক। মানে অনেকে দেখবা অ্যাপ্রিসিয়েশন থাকা মানে উচিত, সায়েন্স হ্যাঁ। এত কিছু করছে, তারপরেও মানে সায়েন্স সবসময় এড়ায় চলে, ক্রিটিসাইজ করে। হ্যাঁ এই ক্রিটিসাইজ হ্যাঁ করো ভালো কথা, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না, উল্টা পাল্টা ক্রিটিসিজম। তো আমার হ্যাঁ মনে হয় মানুষের মধ্যে এইরকম একটা, এই যে আমরা বলছিলাম যে উপকারী অপকার স্বীকার করে, যে মানে এইরকম কৃতজ্ঞ, হ্যাঁ আমার মধ্যে হ্যাঁ 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 কৃতজ্ঞতা বোধটা দেওয়া হ্যাঁ উচিত আর কি, মানে যারা কষ্ট করতেছে আর কি এদের প্রতি। হ্যাঁ। আমার কাছে মনে হয় এটা
এই মানে এই বেসিক দিকটিতে একজন মানুষের থাকা উচিত, এটা বোঝা যায় আসলে ওর লাইফে কোন জিনিস কেমন প্রভাব ফেলাইতেছে আর ঠিকভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারা। হুম হুম। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন আমার মনে হয় কি বাংলাদেশের মানুষের মধ্যে বা মধ্যে আসলে বেশি যে মানে অন্যের মতামতটা নিতে না পারা। হ্যাঁ। আমি দেখছি বিদেশি মানুষদের মধ্যে মানে ফরেনার মধ্যে মধ্যে দেখছি তারা আসলে একটা সুন্দর লাইফ লিড করে এবং দেখবে তাদের খুবই হ্যাঁ। পিসফুল লাইফ। মানে হুম। মানে তাদের সবার সাথে তো সবার মতামত ম্যাচ করতো না, তাই না? তো তখন যারা দেখছে হ্যাঁ। একটা তাদের অপোজিট একটা মনোভাবে কেউ আসছে, মানে আমাদের মধ্যে তো হ্যাঁ। হাইপার হয়ে যায় না যে হে তোর দুইটা লাইন হ্যাঁ। এরকম হয়ে যায় না। হইতেই পারে তারা দেখছি খুব সুন্দর ভাবে এটাকে ট্যাকেল দেয়। হুম। তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখছি যে আচ্ছা, আমার কাছে হ্যাঁ, তো বাংলাদেশের মানুষের মধ্যে যেটা আমার দেখছি আর কাছে কি কি যে মনে হয়, তারা মানে হ্যাঁ, মতামত দিতেই পারে না, মানে তারা ভাবে তারাই সঠিক। আমার কাছে কি মনে হয় জানো, এটা নিয়ে একটা আমার ইন্টারেস্টিং চিন্তা আসলো যে মানে যত বেশি একটা দেশ মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে যাইতে থাকে, আমার মনে হয় তত বেশি মানুষের সহনশীলতা বাড়ে। এর এক্স্যাক্টলি। কারণ হলো বাংলাদেশে জিনিসটা ঘটতেছে, বাংলাদেশের কালচারটা আসলে জাস্ট বাঙালি আর বাঙালি মুসলমান এগুলো দিয়ে ডমিনেটেড। হুম মানে বাংলাদেশে কিন্তু ক্রস কালচার বা অনেক কালচারের মিলমেশা নাই গে। কিন্তু ধরো আমেরিকা, আমেরিকা কিন্তু যদিও আমেরিকানরা বলে আমেরিকানরা দেশ, এখানে কিন্তু দেখা যাবে যে 20-30% ইন্টারন্যাশনাল নাগরিক। হুম। বা ইউরোপ, এরকম কিন্তু বাইরে থেকে অনেক মানুষ যাইতেছে, মানে মানে ওখানের মানুষদের এই এই সহনশীলতা বাড়াই লাগে। হ্যাঁ কারণ ভয়ানক ডিফারেন্ট ফিলোসফি রিলিজনের মানুষ একসাথে বসবাস করতেছে। হ্যাঁ হ্যাঁ। তা আমি আসলে এই যে এই আমেরিকা এগুলো অনেক অনেক ফলো করছি, বুঝছো? তাদের হ্যাঁ। তাদের এই যে সোসাইটি কিভাবে কিভাবে কাজ করে হ্যাঁ। সবকিছু আর কি, মানুষ কিভাবে চিন্তা ভাবনা করে। হ্যাঁ। তো আমি দেখছি মানে আমি হ্যাঁ। প্রচুর ভিডিও দেখতাম আর কি যে নিউ ইয়র্কে কিরকম ইয়ে করতেছেন। আমি দেখছি নিউ ইয়র্কে তুমি যদি যাও প্রত্যেকটা টাইপের মানুষ পাইবা, মানে কারোর প্রতি কোনো ইয়া নাকি। তুমি হ্যাঁ। দেখবা আজান দিতেছে নামাজ পড়তেছে কেউ কেউ কিন্তু কারো কিছু বলতেছে না। হ্যাঁ, সাদা কালো লম্বা চুলো হ্যাঁ হিন্দু বৌদ্ধ মুসলিম মানে নিহিলিস্ট অপটিমিস্ট হ্যাঁ যা ভাবা যায়, সায়েন্টিস্ট হ্যাঁ। আর্টিস্ট রাইট। বেকার সবই হয়তো পাওয়া বা যায়। রেসিজম একটু ঝামেলা আছে ওরা কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এটা আছে। হ্যাঁ এটা আছে। কিন্তু বাংলাদেশ মানে জিনিসটা এমন যে আমার মনে হয় কি ধরো বাংলাদেশেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ একই ধরনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা ভার্সেটিলিটি আসলে নাই। সবাই কালো, হ্যাঁ আরেকজন কি কালো হ্যাঁ। হ্যাঁ, বললাম, সবাই এটাই। সামলা আমরা। হ্যাঁ। হ্যাঁ। তবে এবারে আমার মনে হয় বাংলাদেশে রেসিজম প্রচুর প্রচুর পরিমাণে বেশি আছে। তুমি যদি একটু চাষ পাশে থাকা, বিশেষ করে বিয়ের সময় রেসিজমের মানে আমার ছড়াছড়ি বাংলাদেশ আমার কাছে মনে হয় রেসিজম এত বেশি যে আমরা আসলে খেয়ালই খেয়ালই করি করি না না। যে আমরা এমন রেসিস্ট হয় কি মানে বেশি। আমরা যে যে রেসিজমটা চিনি, যে রেসিস্টকে চিনি, মানে বাংলাদেশ ওই হ্যাঁ। টাইপের না, অন্য ভাবে সেম না, জিনিসটাই করতেছে, আমরা আসলে বুঝতে পারতেছি না। এই যে তুমি দেখো কদিন এই যে তুই চিন্তা করে দেখো, ওই যে হ্যাঁ ফেয়ার এন্ড লাভলি যে অ্যাড দিত আগে, রাইট এটা আমেরিকা যে অ্যাড দিত হ্যাঁ। সর্বনাশ হয়ে যেত। আমার মনে হয় আমার আরেকদিন এটা নিয়ে কথা বলতে পারাম যে বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে। আমার মনে হয় বিউটি ইন্ডাস্ট্রি জিনিসটাই আসলে ফালতু জিনিস, আমি এটা কোনো যৌক্তিকতা করতে পারি না। না, মানে তোমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং একটা হ্যাঁ টপিক। তোমার কাছে আমার একটা প্রশ্ন যে তুমি বলতেছো সবসময় এটা দিলে দিলে তুমি সুন্দর হইবা, তোমার কাছে সুন্দরের সংজ্ঞাটা কি? মানে তুমি কিভাবে সুন্দরকে ডিফাইন করো আমার এটা বলো তো। মানে কি আচ্ছা, কি কি বুঝছো আমি সুন্দর? তোমার একটা দিতেছি। হ্যাঁ হ্যাঁ এইটা যে এই জিনিসটা কত টুইস্টেড আর কত মানুষ মানে এই জিনিসটা বোঝায় যে আসলে আমরা কত কম নিজের জীবন নিয়ে চিন্তা করি। হ্যাঁ মানে আসলে আমার কাছে মনে হয় মানুষের সাফারিং অনেক বেশি তাই একটা কারণ হলো আসলে আমরা অভ্যস্ত না নিজের সাফারিং নিয়ে চিন্তা করা। হুম মানে কোন কারণে আমি সাফার করতেছি, কোন সমস্যা। আমরা যেটা করে খালি সাফার করি আর লাগে কেন সাফার করি, কি হইলো না হইলো। হ্যাঁ কিন্তু আসলে যে ভাবা শুরু করি তাহলে আমরা দেখবো যে আমরা অনেক কিছু করতেছি, অনেক কিছু মানতেছি ভাবতেছি যেগুলা কোনো মানে নাই, কিছু নাই, সাফারিং হ্যাঁ। কেটে তবে হইতেছে। মানুষ আসলে অনেক কিছু নিয়ে ভাবে না কেড়ে এটা নিয়ে আমি একটা পোস্ট করতেছিলাম মনে আর কি যে না বাবা এটা কারণ হচ্ছে যে মানুষ মজা নাকি ভয় পেয়ে মানুষ মানে যে হয়তো বা তুমি একটা প্রশ্ন করতেছো, প্রশ্ন যদি উত্তর না থাকে, হ্যাঁ। এই যে একটা ভয় ক্রিয়েট হয় মানুষের মধ্যে, এটার জন্য অনেক কিছু আসলে এক্সপ্লোর করতে চাই না, নতুন কিছু জানতে চাই না আমার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট দেওয়া যায় পডকাস্টে, আসলে এটা লেখা হয় না কি তার মানে হয় এই এক্সপোজার থেরাপি আরেকটা জিনিস আমি যেটা এক্সপোজ হইতেছি এটা লেগা হ্যাঁ। স্টুপিড হওয়া নিয়ে। স্টুপিড হওয়ার সাহস। এটা এক্সট্রোভার্ট এক্সট্রোভার্টনেসের মধ্যে পড়ে মনে হয় ভিডিওটা কিছু। এটা আমার স্টুপিড হওয়ার সাহস দরকার, মানে আমি যেন হুম স্টুপিড হইতে পারি, হুম। স্টুপিড হইতে তো ভয় না পাই। না কারণ আমরা ভাই মানুষ আমরা তো আমরা। চাইলে করতে পারি, আমরা পাবলিক প্লেসে যে প্র্যাঙ্ক করতে পারি। এইটা তো। তবে এই যে বডি তুমি বডি যে বিউটি স্ট্যান্ডার্ড যে কথাটা বললে না, হ্যাঁ এটা খুবই ইন্ট্রিগিং একটা টপিক, আমার এটা নিয়ে আলাপ করার ইচ্ছা আছে, তাহলে আমি লিখে রাখতেছি এটা একটা হ্যাঁ 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 পটেনশিয়াল। তুমি পারলে একটা কাজও করতে পারো, ধরো একটা ওয়ার্ড ডকুমেন্ট ডকুমেন্ট কিছু বা এই যে গুগল ডক কিছু খুলে রাখো, হুম, ধরো আইডিয়া যখন আসবো কোন টপিকে, হ্যাঁ
পটেনশিয়াল শিওর। লিখে রাখবা। তবে আর আমি তোমার একটা ভিডিও দিব না এটা নিয়ে, হুম মানে আমার একজন খুবই ফেভারিট ইউটিউবার, হুম মানে ফিমেল বিউটি স্ট্যান্ডার্ড কত ইন্টারেস্টিংলি চেঞ্জ হয়েছে, যে কত পরিমাণ সাফারিং আনতেছে হুম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, হুম এটা খুব ইন্টারেস্টিং। আর ব্রিটিশ স্ট্যান্ডার্ড চেঞ্জ হওয়া, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি আসেও দেখবা পলিটিক্যাল কারণে, মানে এমন এমন কারণ আছে যেটা ভাবলে তুমি অবাক হয়ে যাবে, মানে কি, হ্যাঁ মানে 1900 সালের শুরুর দিকেই হুম অনেক বেশি গুলগাল, একটু হালকা মাংস আছে, মানে একটু মোটা সোটা মহিলারা খুবই অ্যাট্রাকটিভ আছিল, হুম ওরা আসলে মানে আইডিয়াল হিউম্যান। এইটাই। আর এখন হ্যাঁ, আর এখন কি, এখন মোটা হইলে কিন্তু কল্পনার এই যে বাইরে, এখন হইলে গিয়ে তুমি যদি স্নেক এখনো আছে বডি। এখনো কিন্তু কিছু উপজাতি আছে যে পাহাড়ি অঞ্চলে, বাংলাদেশে আছে কিনা জানি না, হ্যাঁ তাদের মানে তারা তাদের যে গলা, তাদের যদি গলা বড় হয়, হ্যাঁ লম্বা হয়, বা কান বড় হ্যাঁ হয়, হ্যাঁ ঠোঁট বড় হয়, এটাই সুন্দর ভাবে, হ্যাঁ অথচ আমরা এটা ভাবি হ্যাঁ এটা তো প্রতিবন্ধী বা এটাই কিছু ভাবি। হ্যাঁ। অর্থাৎ আমরা এই করতে বলি, ওদের কাছে আবার এটা সুন্দর। একটা ডিপেন্ড করে তুমি তুমি সৌন্দর্য বা বিউটি কিভাবে কিভাবে ডিফাইন করো। এই জন্য সাদমা সাদিক ভাই একটা হ্যাঁ যে মনোরোগ শুনতেছিলাম, ওই নিয়ে প্রথম ভাবছিলাম এটা নিয়ে। তবে এটা আসলে এই ধরনের অনেকজন মানে কি কই কনস্পিরেসি আছে আসলে। যেমন অনেকে বলে না যে এই 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 ক্যান্সার ওষুধ আসলে আবিষ্কার হয়ে গেছে, বাট এখন নদী ছাড়তেছে হ্যাঁ না, এর কারণে হচ্ছে তোমার এই যে ওষুধ ইন্ডাস্ট্রি, এটা ঠিক আছে এর জন্য এই ক্যান্সার আছে বলেই। হ্যাঁ এটা আসলে আমি একা নাই, যে রাফিন হ্যাঁ স্যার একদিন বলতেছিল আর কি যে আহ, হ্যাঁ আসলে তোমার এই যে মানে মেডিসিন ডাক্তার যারা আসলে এইগুলো ফালতু, আসলে যে ওষুধ হ্যাঁ বা মেডিসিন ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখার জন্য আসলে এটা আছে। আমার মনে হয় যে আসলে মানুষকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হয়েছে, যে এই ফেনাডল দিলে তুমি সুন্দর হয়ে যাবে, বা আমি কোনো মানে বুঝি না আসলে। তবে এটা যে নতুন কিছু আসলে এরকম না, এটা কিন্তু তুমি যদি একটু আরো অতীতে যাও মানুষের। বিজনেসের বিজনেসের প্রধান মানে তুমি যদি, তোমার যদি একটা নিড থাকে তাহলে কিন্তু বিজনেস এক্সিস্ট করবে, কারণ বিজনেসের কাজ কি তোমার নিড পূরণ করা। আর সবচাইতে স্ট্রং নিড কই থেকে বাইর করা যায়, হুম, তোমার ইনসিকিউরিটি থেকে। তুমি যদি এমন ফিল করাতে পারো যে, আমি যদি তোমার ফিল করাতে পারি যে তোমার চেহারা কালো, এটা খুবই ইনসিকিউরিটি একটা ব্যাপার, এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার, হ্যাঁ, তাইলে তুমি সব করবা সাদা হওয়ার জন্য। রাইট রাইট, এটা এটা ঠিক। এটাই নতুন আসলে এরকম না, মানে আমি তো বলছিলাম তুমি যে অনেক আগে ফিলোসফিক্যাল বিলিফ গুলা বা রিলিজন গুলোর দিকে তাকাও, ওইখানে কিন্তু মানে এই যে বিউটি স্ট্যান্ডার্ড গুলো আলাপ করছে, অনেকেই বলছে যে মানে আমি বলতেছি না, তুমি একটু পড়লে বুঝতে পারবা যে বিউটি কে এরা বিভিন্ন ভাবে আনছে আর কি। তবে এই যে ম্যানিপুলেট করে করে যে বিজনেস করে, এটা কিন্তু আসলে খুবই মানে কমন একটা বিষয়। তুমি যে মানে আমি ওদিন বলতেছিলাম না যে এলজিবিটি কমিউনিটি নিয়ে, তো অনেকে বলে আর কি হ্যাঁ যে এটা আসলে ঠিকই আছে, তুমি বলতেছিলাম হয়তো বা যে ডিহিউম্যানাইজেশন প্রসেস, যে রোবটটা বেশি কার্যকর। হ্যাঁ তো অনেকে বলতেছে যে হ্যাঁ আমরা তো ভাবতেছি এটা হয়তো সাইকোলজিক্যাল বিষয়, এটা তো ট্রু, নিজেকে বুঝে পাওয়া, তাই না? হ্যাঁ মানে যারা ভাবে আর কি, হ্যাঁ আমরা হ্যাঁ না। তো হ্যাঁ এভাবে আসলে ওদেরকে ম্যানিপুলেট করতেছে, যাতে তারা এই মানে হ্যাঁ মানুষকে মানে মানুষের অস্তিত্বটাকে আস্তে 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 একটু কমায় আনা যায়, যার ফলে রোবট দিয়ে আসলে প্রতিস্থাপন করা যায় আর কি, বা রিপ্লেস করা যায়। হইতেই পারে। খুবই সম্ভব। না আসলে কারণ এই জিনিসটা আমাদের মানা লাগবে যে ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু চলতেছে টাকার উপরে। ওরা যদি, মানে যেমন এটা এটা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও দেখছিলাম, জানো আমরা এখন যে লাইট চালাই না, বাল্ব চালাই যে, হুম আমরা বাল্ব গুলো এখন নর্মালি ধরো ধরো 6-7 মাস গেলেই নষ্ট হয়ে যায়। হুম কিন্তু অ্যাকচুয়ালি বাল্ব বানানো হয়েছে এটা 80 বছর হয়ে গেছে, এখনো বাল্ব কাজ করে। জিনিস যেটা ঘটছি হুম 1960 না 70-এর দিকে, পৃথিবীর সবচেয়ে বড় বড় যে বাল্ব বানানোর ইন্ডাস্ট্রি গুলা ওরা একসাথে হইয়া হুম একটা স্বাক্ষর দিছিল, একটা ট্রিটি, মানে একটা লেখা স্বাক্ষর দিছিল। স্বাক্ষরটা যেটা আসছিল হলো গিয়া, ওরা সবাই মিলে বাল্বের আয়ুকাল কমায় দিবে, কারণ এর সারা একটা বাল্ব যদি তোমার 20 বছর থাকে তাহলে তোমার বাল্ব ইন্ডাস্ট্রি থাকবে রাইট কেমনে? রাইট। এটা কিন্তু এই তুমি যে বইটা দিছিলে যে দ্য ব্রিফার হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিং এর বইটা, যেটা তো আমি কয়েকটা পৃষ্ঠা হ্যাঁ পড়লাম আর কি, তো হ্যাঁ ওখানে একটা এরকম ছিল যে টলেমির থিওরি যখন আসছে, সৌরজগতের থিওরিটা, তো হ্যাঁ ওই থিওরিটার মধ্যে আসলে কি যে হ্যাঁ গ্রহগুলার মাঝখানে মাঝখানে একটা গ্যাপ আছে, একটা গ্রহ থেকে একটা গ্রহের দূর না। হ্যাঁ তো তখন যে হ্যাঁ খ্রিস্টান যে যাজক টাজক আছিল না, তো ওরা এটাকে অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ একদম সাদরে গ্রহণ করছে আর কি। কেন করছে? কারণ হেভেন এন্ড হেল কে ওখানে রাখতে পারবো, ওই বিমান স্পেস আছে আর কি। আচ্ছা বুঝতেছো, মানে বিজনেস কে টিকে রাখার জন্য কত কিছু। এন্ড এই যে আমরা এই যে Yeah, ইউসুফ জুলাকে দেখতাম ছোট থাকতে, ওইখানেও এরকম ছিল। হ্যাঁ, না এই জিনিসটার ইম্প্যাক্ট আমরা অনেক আন্ডার এস্টিমেট করি। আসছে তো মনে হয়। না না, ও আগে ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আগে বলো। যে মানে এই যে
মানে তুমি যেটা বললা এটা হইতেও পারে যে ক্যান্সার ওষুধ আসলে বানানো হয়ে গেছে, কিন্তু একবার ওষুধে যদি তুমি ঠিক হয়ে পড়ো আর যে তোমার 3 বছর কেমোথেরাপি দেওয়া লাগে, কোনটা বেশি টাকা পাওয়া যাবে? অবশ্যই 3 বছরের কেমোথেরাপি। রাইট। তবে আমাদের আসলে একটু অপটিমিস্টিক হইতে হইব। আমাদের যেমন আমাদের সাথে হয়তো বা ইলন মাস্ক টাইপের মানুষজন আছে, যেহেতু আমাদের আশা করতে হইব যে এগুলো থাকবো না, মানুষ আর উন্নত হইব, অ্যাডভান্স আচ্ছা হইব যাক, আরো। এটা তুমি খুবই ইন্টারেস্টিং একটা কাজ করছে এখানে। কি আসলে আমরা যে মানে মাঝে মধ্যে এসব ভাবতে নিয়ে এমন একটা চিন্তা ভাবনার জায়গায় যে আসলে সবই এমন, আসলে কিন্তু সবই এমন না, হ্যাঁ, ভালো মানুষও কিন্তু আছে। এটা কিন্তু আমি ভাবতাম, তুমি যে শুক্রবারে বলছো না, তখন আমি আমার একটু হ্যাঁ, একটু রিলিফ পেয়েছি যে আসলে সবাই কিন্তু এরকম না। হ্যাঁ, এটা এটা লেগে কি, ধরো গত কয়েকদিন ধরো এই যে ইয়ার যে এই মৌমিতা রেপ কেস নিয়ে তো অনেক কাহিনী ঘটতেছে। হুম তো একটা যে ঘটনা ঘটা শুরু হয়েছে, এটা হলো ধর অনেক অনেক পুরুষেরা মেলেরা এমন এমন মানে ফেসবুক পোস্ট দিচ্ছে যে ওরা 7-8 বছর একজনের ভালোবাসছে, প্রেম করছে, শেষে আরেকজনের বিয়ে হয়ে গেছে, ছেড়ে দিছে, এটা নিয়ে। হুম। হ্যাঁ, এখন ওরা কনক্লুশন আব্বু দিতেছে যে আহ, আসছে। সব নারীরাই শুধু টাকা দেখে বা হ্যাঁ। খালি কত কম্পিটেন্ট বা রিসোর্স এসব দেখে। মানে আর এগুলো দেখলে কিন্তু একটা সেন্স যাচ্ছে আসলে তেমন ঘটে। হুম এই যে এত কাহিনী দেখতেছি আসলে মনে হয় এটাই ঘটে। কিন্তু জাস্ট কয়েকদিন আগে গুরুদাল মাঠে আমার এক ফ্রেন্ড বসে আছিল, ওর পাশে এক 7 বছরের সম্পর্কে ব্রেকআপ হয়েছে, হুম দেখা গেছে ছেলে এসে ব্রেকআপ করছে কারণ ছেলে আরেক মেয়ে পছন্দ হয়ে গেছে। হুম। মানে আমার কথাটা পয়েন্ট হলে গেছে, আমরা আমরা মানে কাউন্টার এক্সাম্পল নিয়েও ভাবা উচিত। হ্যাঁ, মানে আমরা হইতেছি কমন, মানে সবাইকে একটা গ্রুপের মধ্যে এনে ফেলতেছে আর কি। সরি, হ্যালো। সরি, আমার মাইক্রোফোন অফ ছিল আর কি। এটা বলতে না কি, আমরা আসলে মানে আচ্ছা, সমস্যা সকলকে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে এনে ফেলছি। ধরো যে মৌমিতা রেপ কেসটা, এখন হয়তো মৌমিতা রেপ কেস হ্যাঁ, হয়েছে, কিন্তু তুমি যদি দেখো, মানে যদি আমরা যদি হাফ হাফ মানুষজন পৃথিবীর হইতেছে ফিমেল ধরে নিলাম, হ্যাঁ, হ্যাঁ, চার হ্যাঁ, চার কত 4 বিলিয়ন ফিমেল কথা বলতাম, মানে 4 বিলিয়নের মধ্যে হুম। হয়তো বা 100-200 রেপ কেস হইতেছে, তাই না? এর মানে এটা কিন্তু যে সবাই সবাই সব পুরুষ সিকিউর, খারাপ। তাই না? হ্যাঁ, হ্যাঁ, সব পুরস্কার বা সব মেয়েরাও যে মানে এই ভয়ানক অভিজ্ঞতা যাইতেছে যাইতেছে এটা না। এরকম না কিন্তু, তাই না? এটাই। হ্যাঁ, আবার আবার আরেকটা জিনিস দেখো, মানে মৌমিতাটা কিন্তু একটা এক্সট্রিম কেস। হ্যাঁ, মানে এই পরিমাণ অত্যাচার কিন্তু নর্মালি মানুষের হ্যাঁ, সাথে হয় নর্মাল না। মানুষের সাথে হইতে পারে এরকম এটা, খারাপ ঘটনা ঘটলেও। হ্যাঁ, সাইকোপ্যাথ দিয়ে সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, মানে এই কেসগুলো রেয়ার। হ্যাঁ, এটা আসলে আমার মনে হয় কিছু বায়াস আমাদের, মানে এই যে সবকিছু জেনারেলাইজ করে ফেলা, জেনারেল করে বলে ওইটাই। সবাই খারাপ, এই যে সবাই এখন খারাপ, যেটা হইতেছে আর কি, সব কোনো এখন সবাই একটা বিষয় যে সব ছেলেরা খারাপ, এই একটা টার্ম বানায় ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ছেলেরা শুরু করছে সব মেরে হ্যাঁ, খালি টাকা দেখে, ভালোবাসার কোনো মিনিং নাই। হ্যাঁ, এটা এটা একটু জটিল ইন্টারেস্টিং বিষয়গুলো পয়েন্ট আসলে, যে বলেছো। মানে বলে না যে মেয়েরা গোল্ড ডিগার, এই ধরনের কথা আসে না। হ্যাঁ, তো আমার মনে হয় বিষয়গুলো আসলে হুম। একটু জটিল, এটা নিয়ে একদিন কথা বলা উচিত যে আসলে বিষয়টা কি। কারণ আহ, আসলে মনে হয় এই টপিকটা নিয়ে যে আমাদের কগনিটিভ বায়াস কেন আমাদের হুম, জীবন কঠিন করে, এটা নিয়ে টপিক করা আমি যেতে পারে। ওই দিন গতকালকে তুমি একটা পোস্ট করতেছিলাম, এই ধরনের অনেকগুলো বায়াসনেস নিয়ে বলতেছিল, যে কগনিটিভ বায়াসনেস, হ্যাঁ, কনফার্মেশন বায়াসনেস। সুন্দর লাগছে অনেক বিষয়গুলো। আমি আমি পোস্টে পাঠাই, মানে সুন্দর, মানে অনেক আচ্ছা, সুন্দর। হুম, আচ্ছা তুমি পাঠাও যে, হুম আমার এই জিনিসগুলো খুব ইন্টারেস্ট। কারণ আমার কাছে মনে হয় যে মানে এটা যেহেতু মানুষ আমার ভিতরে থাকবেই, কিন্তু যদি কমপক্ষে আমি এটা সম্পর্কে অ্যাওয়্যার থাকি তাহলে একটু কম ইম্প্যাক্ট ফেলায়। হ্যাঁ, তবে আমরা যে যেমন ধরো এই যে ওই দিন কথা তুমি বলছি। যখন কাউন্টার এক্সাম্পলটা দিলা, হ্যাঁ, 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 তা তুমি যখন কাউন্টার এক্সাম্পলটা দিলা আমি কিন্তু এটা সাথে অ্যাকসেপ্ট করতে পারছি, কারণ আমার মধ্যে মানে এই সেন্সটা আছে যে মানে আমি বেশি ইয়া করে তো বেশি জেনারেলাইজ করেছিলাম পুরা জিনিসটা, তুমি দেওয়ার পর আমি জিনিসটা বুঝতে পারছি, আচ্ছা আমার এমনি চিন্তা করা যায়। কিন্তু যার কাছে ধরো এই যে ওভার জেনারেলাইজেশন যে মানুষের একটা টেন্ডেন্সি, যার মাথায় নাই, হ্যাঁ কিন্তু তোমার যে পয়েন্ট এটা ভাবতে লোক তুমি বিরুদ্ধে কিছু করার চেষ্টা করতে হুম। বা তর্ক করার চেষ্টা করতেছে এমন। আমি ওই দিন আম্মু একটা কথা বলতেছিলাম, যে মানে একটা পোস্ট পেয়েছিলাম ওই দিন আগে আর কি, যে বাঙালিরা মনে করে যে যদি বলি মানে আই ডোন্ট লাইক ইউর ওপিনিয়ন, মানে এটা আই হেট ইউ। I hate you. হ্যাঁ। I hate you, go fuck yourself. আচ্ছা, দেখ আমার কিন্তু আজকে ইয়ারা খুব ইন্টারেস্টিং লাগছে, খুবই না, আমার মানে মনে হয় আমার মনে হয় অনেক কমফোর্টেবল ফিল। আমার কথা বলার ফ্লুয়েন্সিটা অনেক বাড়ছে। আমি ভাবছিলাম হয়তো আমি হ্যাঁ, হ্যাঁ। রোবটের মতো আমার পয়েন্ট গুলো